তার মানে যারা মোটামুটি ক্লাসে আসছো বেশিরভাগই আগে আমার ক্লাস করছো, হয় ইউটিউবে ক্লাস করছো, ইউটিউবে অনুশীলনীর যে প্লেলিস্ট এটা কিন্তু খুবই ফেমাস, ঠিক আছে, সার্চ দিলে দেখবা যে আমারটা সবার আগে আসে, ঠিক আছে, কারণ কি এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে বেসিক থেকে পড়াইছি। তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান, কেন কবির স্যার, মানে আগে কেন কবির স্যার সলভ করাচ্ছি। এই অধ্যায়ে গুণগত রসায়নে মোটামুটি 400-র মতো প্রশ্ন আছে, এর মধ্যে বহুপদী, তারপরে অন্যান্য মিক্সড কোয়েশ্চেনগুলো যদি বাদ দিই, মেডিকেলের জন্য স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে 250-র মতো। উল্টা দিকে হাজারি স্যারের বইয়ে প্রশ্ন দেখবা যে মেডিকেল স্ট্যান্ডার্ড হাইয়েস্ট হইলে 100 থেকে 150। তাইলে কবির স্যারের যে প্রশ্নগুলো তুমি যদি সলভ করো বেশি লাভবান হচ্ছ না? হাজারি স্যারের প্রশ্ন তো কম, কবির স্যারের বেশি। এবং আমরা যদি হিসাব করে দেখি দেখবা যে কবির স্যারেরগুলো সলভ করলে হাজারি স্যারেরগুলো এর মধ্যে চলে আসে, বুঝছো কি না? মানে তুমি কবির স্যারের 250 যদি সলভ করো, ওই হাজারি স্যারের 150 তোমার আর ক্লাস করতে হবে না, তুমি বাসায় নিজে নিজে সলভ করতে পারবা। তাহলে তোমার কি পরিশ্রমটা কমে গেল না? শুরুতে যদি হাজারি স্যার পড়াইতাম তাহলে তো কবির স্যার এগুলো গ্যাপ থাকতো, কবির স্যারের জন্য আবার ক্লাস করতে হইতো, তো ডাবল ক্লাস করতে হইলো। বাট এখন আমি কি করতেছি, আগে কবির স্যার সলভ করাচ্ছি, তো তোমার আর হাজারি স্যারের ক্লাস করতে হবে না। আমি বলে দিচ্ছি এই ক্লাসের পরে তোমার আর হাজারি স্যারের ক্লাস করতে হবে না অনুশীলনী, তুমি শুধু বাসায় সলভ করবা। আচ্ছা, এরপরে 2 নম্বর কথা হচ্ছে এইবার অনুশীলনী আসবে কিনা। একটা প্রশ্ন সবার মনে, ভাইয়া এইবার অনুশীলনী আসবে কিনা, ভাইয়া আপনার গত ব্যাচের স্টুডেন্ট তামিম, হ্যাঁ চিনছি, তামিম খুবই রেগুলার স্টুডেন্ট, সবাই অনেকেই চলে আসে, গত ব্যাচ এই ব্যাচ অনেকেই চলে আসছে, সবার নাম পরিচিত লাগতেছে। আচ্ছা, এই যে দেখো এই প্রশ্নটা, 2p অরবিটালের জন্য n এবং l এর মান কত? প্রশ্নটা দেখছো, ভালো কথা, আবার আসো দেখো এখানে একটা সুন্দর প্রশ্ন আছে, এই আইসোটোপে নিউটন সংখ্যা কত। আচ্ছা, এগুলো কি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন কিনা? আচ্ছা, এরপর একটু সামনে আসো, ধরো যে কোনো একটা তোমার হচ্ছে দিয়ে বললো যে এটা কোনটি, 4টা অপশন দিয়ে বললো কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ। আবার ধরো তোমাকে বললো এরকম একটা কাহিনী দিয়ে এটা কোন ধরনের পাতন, ঊর্ধ্বপাতন, আংশিক পাতন, সাধারণ পাতন, কোন ধরনের পাতন। এই ধরনের প্রশ্নগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন না? তাহলে অনুশীলনী আসুক বা না আসুক এগুলো বইয়ের পড়া, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, যদি অনুশীলনী হুবহু আসে তোমরা সবচেয়ে আগে থাকবা, বুঝছো কিনা? অনুশীলনী তো হুবহু আমরা আশা রাখবো না, আমরা মনে মনে ধরবো যে অনুশীলনী আসবে না, কিন্তু আবার একটু আশা থাকবে যে আসলে কি সবার আগে আমরা পারবো। দেখো আমি তোমাকে 2টা স্টুডেন্টের সিনারিও বলি, সবসময় এই কথাটা আমি বলি আমি আমার স্টুডেন্টদের। একটা স্টুডেন্ট হচ্ছে মনে করো এ, আর একটা স্টুডেন্ট হচ্ছে বি। এ স্টুডেন্টটা বই খুব ভালো মতো পড়ছে, অনুশীলনে ভালো মতো পড়ছে, অনুশীলনী এক্সাম দিছে। বি যে স্টুডেন্টটা সে অনুশীলনী ভালো মতো পড়ে নাই, শুধু বই পড়ছে। যদি একটা প্রশ্ন অনুশীলনী থেকে আসে, কে দ্রুত দাগাবে? হ্যাঁ, বি স্টুডেন্ট সেও কারেক্ট দাগাবে, এ যে স্টুডেন্টটা সেও কারেক্ট দাগাবে। আমি ভুল বলতেছি না, আমি বলতেছি না যে অনুশীলনী না পড়লে তুমি আনসার করতে পারবা না, পারবা, তুমিও পারবা, সেও পারবে। কে দ্রুত পারবে? যে সব কিছু ভালো মতো সলভ করছে সে কিন্তু দ্রুত দাগাবে। এখন পরীক্ষা তো আর 2 ঘন্টার না, পরীক্ষা তো 1 ঘন্টা, 1 ঘন্টায় 100 মার্ক। তো যে দ্রুত দাগাবে সে ইংলিশে সময় দিতে পারবে, সে বায়োলজি বড় অপশনগুলো দাগাইতে পারবে, সে ম্যাথগুলা বেশি সময় নিয়ে দাগাইতে পারবে। তাহলে আলটিমেটলি কার চান্স উপরে হবে? দুইজনই চান্স পাইলো, এও চান্স পেলো, বিও চান্স পেলো। এ পাবে ঢাকা মেডিকেলে, বি পাবে মনে করো সৌরভ দিতে। পার্থক্যটা বুঝছো কোন জায়গায়? তাই অনুশীলনী সলভ করে রাখতে হবে। আবার এমন হইতে পারে এ চান্স পাইলো, বি 1 মার্কের জন্য চান্স পাইলো না, এমনটা হইতে পারে, কারণ সময় তো আর আনলিমিটেড না, সময় তো লিমিটেড। যে দ্রুত দাগাবে সে তো ভালো পারবে। তাহলে বুঝতে পারছো অনুশীলনী কেন সলভ করব, কেন কবির স্যার আগে সলভ করতেছি, এই জিনিসগুলো ক্লিয়ার। আর আমরা কেমনে সলভ করবো? আমরা কি শুধুমাত্র প্রশ্ন আনসার? অনেক জায়গায় দেখবা, আমি কারো দুর্নাম করতেছি না, জাস্ট অ্যালার্ট করতেছি তোমাদের, অনেক জায়গায় দেখবা জাস্ট কোয়েশ্চেন ধরে এবং প্রশ্ন দেওয়া রিডিং পড়ায় চলে যায়। আমরা কিন্তু রিডিং পড়ানো পার্টি না, তাই না? আমরা কিন্তু রিডিং পড়ানো পার্টি না, একদম স্লাইড আকারে নিয়ে আসছি, হাতের লেখা স্লাইড, যে কি কি ডিটেলস তোমাকে জানতে হবে, একদম প্রত্যেকটা ডিটেলসে বইয়ের পৃষ্ঠা সহ, বইয়ের পৃষ্ঠা, হাতের লেখা, যা লাগে তোমার পড়াশোনার জন্য সব কিছু আজকে ক্লাসে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, মোটামুটি 1.5 ঘন্টা টার্গেট আমাদের, 1.5 ঘন্টা ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা ক্লাস শুরু করি। এইচএসসি 28 ব্যাচের কে জানি আসছে। আচ্ছা, এইচএসসি 28 আমি কি নাম দেব? উত্তেজিতর উপরে কি নাম দেওয়া যায়? অতি উত্তেজিত ব্যাচ নাকি? আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা প্রশ্ন সলভ করা শুরু করি। আচ্ছা, ব্যাচ, যারা ব্যাচে ভর্তি নেই, 30 দিনে অনুশীলনী কোর্স, কি কি পাবা? ক্লাস, এক্সাম, সাজেশন, সব কিছু। তো ক্লাস বুঝতেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি লাইভ ক্লাস, বায়োলজি রেকর্ডেড ক্লাস। আচ্ছা, সকল অনুশীলনী আনলিমিটেড এক্সাম দিতে পারবা। ক্লাস শেষে যতবার ইচ্ছা এক্সাম দিবা, সব এক্সাম লিঙ্ক দেওয়া আছে অলরেডি, সবগুলো এক্সাম লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, যখন ইচ্ছা এক্সাম দিবা। আচ্ছা,
20,000 প্লাস পোল কুইজ, এটা এখনো দেই নাই, আজকে গ্রুপে দিয়ে দিব, সবাইকে অ্যাড হয়ে যাবে। অনুশীলনী টপিক এরিয়া মার্কিং, এটা হচ্ছে যে দাগানো পিডিএফগুলো পাবা, সাজেশন যে পিডিএফে দাগানো থাকবে যে কোনটা কোনটা তুমি পড়বা। আর আরেকটা জিনিস এখানে আমরা লিখি নাই, সেটা হচ্ছে ম্যাথের একটা পিডিএফ পাবা, ঠিক আছে। আচ্ছা, এক্সামের প্রশ্ন সলভ শিট বুঝতেছো, অনুশীলনী পিডিএফ, নতুন রাইটারের এক্সট্রা রাইটার দাগানো বই অলরেডি পাই গেছো তোমরা, 999 টাকায় ক্লাস, এক্সাম, সাজেশন সব কিছু। ওকে, মানে মোট কথা হচ্ছে জিতা ভাব, যে নিবা সেই জিতবা। ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন, 2p অরবিটালের n এবং l এর মান কত? তো সবার আগে বুঝতে হবে n l জিনিসটা কি। চলো আমরা রিভিউ করি। কোয়ান্টাম সংখ্যা 4টা আছে, কোয়ান্টাম সংখ্যা 4টা, প্রধান, সহকারী, চুম্বকীয়, স্পিন। কোয়ান্টাম সংখ্যা কয় ধরনের? 4 ধরনের। এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়, সহকারী l দ্বারা, চুম্বকীয় m, ম্যাগনেটিক যেটা, স্পিন হচ্ছে s দ্বারা। আচ্ছা, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কারককে? বোর, এটা পরীক্ষা আসে। প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কারককে? সহকারী দন্তস্ব দিয়ে সহকারী আবিষ্কারক হচ্ছে সমারফিল্ড। যা লিখতেছি সব কিছুর পিডিএফ পেয়ে যাবা, টেনশন নেই। মানে আমি একটা অক্ষরে যেগুলো লিখতেছি এগুলোর পিডিএফ দেওয়া থাকবে গ্রুপে, তো এইগুলো এখন নোট না করলেও সমস্যা নেই, সাথে সাথে শুধু পড়ো। সহকারী কে আবিষ্কার করছে? সমারফিল্ড। এই দুটো মূলত পরীক্ষা আসে। আচ্ছা, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা l, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, এই দুটার মান তোমাকে চাইছে 2pর ক্ষেত্রে। তো কেন বের করবো? ধরো এরকম যে কোনোটা দেওয়া থাকতে পারে, 3s, 2p, 4d, যে কোনোটা তোমার কাছে দেওয়া থাকতে পারে, তাই না? তো এখন যদি দুইটা জিনিস থাকে এখানে, প্রথম একটা অংশ 3, পর একটা অংশ s, প্রথমটা 2, পর একটা p, এরকম 4টা জিনিস থাকতে পারে, s, p, d, f, 4টা জিনিস থাকতে পারে। তো l এর যে মান, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার যে মান, এটা কোনটার ক্ষেত্রে কত হবে? 0 থেকে গুণা শুরু করবা, 0, 1, 2, 3, শেষ। 0, 1, 2, 3, SPDF, 0, 1, 2, 3, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। L দ্বারা কি বোঝায়? উপশক্তি স্তর। আর যে প্রথম যেটা 3, এটা হচ্ছে শক্তি স্তর, ঠিক আছে? এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে l এর মান। তাহলে s এর মান কত? 0, p এর মান কত? 1, d এর মান কত? n এর জন্য এটা হচ্ছে কি? n এর জন্য হচ্ছে এটা 4, তো d এর জন্য কত? d এর জন্য কত? 2, l এর মান হবে 2। বুঝছো কিনা? তাহলে আমার চাইছে হচ্ছে 2p, চাইছে হচ্ছে 2p, তাহলে n এর মান হচ্ছে 2, প্রধান কোয়ান্টাম সংখ্যা, শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। আর p এর মান হচ্ছে, p এর জন্য l এর মান হচ্ছে 1, ঠিক আছে? বুঝছো? একদম ইজি। এই টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, তাহলে এই হচ্ছে আনসার। বুঝছো? কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে একটা বক্স করে এমসিকিউ দেখতে পাচ্ছি। এই বক্সটা কি? এই বক্সটাকে আমরা এরিয়া মার্কিং বলতে পারি, এই বক্সটাকে আমরা অ্যালার্ট বক্স বলতে পারি। এইগুলো মানে হচ্ছে হয় এটা মেডিকেলে আসছে, নয় এটা সামনে আসলে তুমি ভুল করতে পারো। মানে এগুলো হচ্ছে কনফিউজিং এমসিকিউগুলো, যেগুলো আমাদের বক্স পাবা এগুলো হচ্ছে কনফিউজিং। আচ্ছা, বুঝলাম। প্রশ্ন দেখো, এ একটা দ্রাব্যতা 25, বি একটা যৌগ দ্রাব্যতা হচ্ছে 62, সি হচ্ছে যৌগ দ্রাব্যতা হচ্ছে 12। এই দ্রাব্যতা, 3টা দ্রাব্যতা বিশিষ্ট 3টি কঠিন পদার্থের মিশ্রণ থেকে উপাদানগুলো তুমি কিভাবে পৃথক করবে, এই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2021 সালে আসছিল, ঠিক আছে? এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2021 সালে আসছিল। এখন আমরা এটা কিভাবে সলভ করবো? চলো আমরা বইয়ে চলে যাই। দেখো, ছোট লাগতে পারে, স্ক্রিনটা আমি একটু বড় করে দিই। হ্যাঁ, এখন মনে স্ক্রিনটা বড় লাগবে। চলো আমরা লাইনটা রিডিং পড়ি। আংশিক ক্যালাসনে কি লেখা আছে? আংশিক ক্যালাসনের জিনিসটা কি লেখা আছে? উপযুক্ত কোনো একটি দ্রাবকে বিভিন্ন দ্রাব্যতা বিশিষ্ট, বিভিন্ন দ্রাব্যতা, একটার 25, একটার 62, একটার 12, দ্রাব্যতা মানে তো বুঝছো, কোনো একটা পানিতে, মনে করো পানিতে তার দ্রবণীয়তা কতটুকু সেটা পরিমাপ করে দ্রাব্যতা, এই বেসিক একদম কথা। বিভিন্ন দ্রাব্যতা বিশিষ্ট দুই বা ততোধিক কঠিন পদার্থের মিশ্রণ তুমি কিভাবে পৃথক করবা? আংশিক ক্যালাসন দিয়া। কি দিয়ে পৃথক করবা? কি দিয়া? আংশিক ক্যালাসন। তাহলে আংশিক ক্যালাসন কিসের ভিত্তিতে? দ্রাব্যতার ভিত্তিতে। আর যেগুলো আংশিক পাতন, সেটা কিসের ভিত্তিতে? স্ফুটনাঙ্কের পার্থক্যের কারণে। দুই বা ততোধিক স্ফুটনাঙ্কের পার্থক্য থাকলে আংশিক পাতন, আর দ্রাব্যতার পার্থক্য থাকলে আংশিক ক্যালাসন। কি রে পোকা, জিনিসটা ক্লিয়ার কিনা? দ্রাব্যতার পার্থক্য থাকলে সেটা হচ্ছে ক্যালাসন, স্ফুটনাঙ্কের পার্থক্য থাকলে সেটা হচ্ছে আমাদের আংশিক পাতন। আচ্ছা, এইবার আসো বইয়ে দেখো তো অপশন আছে কিনা। হ্যাঁ, অপশনে আমি দেখলাম যে আংশিক ক্যালাসনও আছে, আংশিক পাতনও আছে, দুইটাই আছে। তাহলে আমাদের দ্রাব্যতার জন্য আনসার কি? আংশিক ক্যালাসন। ক্লিয়ার। এই ক্লাসগুলো যদি করো, বইয়ের বেসিক ক্লিয়ার না থাকলেও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন কমেন্ট করছে, আমি আবার রিপিট করলাম, ঠিক আছে? ওকে, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, কি দেওয়া? 1:2 এরকম দেওয়া। বলছে এটার জন্য কোনটা সঠিক। আচ্ছা, তো আমরা দেখি এটা কোন মৌলটা। 2, 4, 10, 12, 13, 14, 15। 15 কোনটা? ফসফরাস। আমরা জানি ফসফরাস হচ্ছে 15, ঠিক আছে? 1 থেকে 20 পর্যন্ত সবার মুখস্থ থাকতে হবে কিন্তু। 2, 4, যে পর্যন্ত 10, 12, 13, 14, 15। আচ্ছা, এবার আসো, ফসফরাস ধাতু কিনা? না, যেহেতু এটা আমরা জানি গ্রুপ নাম্বার 15,
ফসফরাস 15 নাম্বার হচ্ছে গ্রুপ নাম্বার 15, তাই না? গ্রুপ নাম্বার 15 তার মানে কি পি ব্লকের। এখানে ধাতু কিন্তু কম, গ্রুপ নাম্বার 13 মধ্যে ধাতু আছে। ফসফরাস কিন্তু ধাতু না, অধাতু, গ্যাসীয়, তাই না? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের দেখো কি বললাম, ফসফরাস কি ধাতু না? আচ্ছা, ধাতু না। পর্দা সারণী গ্রুপ 13তে অবস্থিত কিনা? না। গ্রুপ নাম্বার 15, তাহলে এটাও কাটা। এর যোজনী স্থির কিনা? না, যোজনী স্থির না। আমরা জানি ফসফরাসের PCl3 যৌগও আছে, PCl5 যৌগও আছে। এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, তার মানে কি এর যোজনী আপ ডাউন করতে পারে, পরিবর্তনশীল যোজ্যতা একটা বৈশিষ্ট্য আছে। তাহলে এটাও ভুল। এটা সমযোজী যৌগ গঠন করে কিনা? আমি এখন শিওর আনসার এটা হবে, কারণ আমি 3টা যেহেতু ভুল পাইছি, এটা কারেক্ট হবেই। তাও তুমি বলতে পারো যে PCl5, PCl3 এটা কিন্তু সমযোজী যৌগ, তাই না? তাহলে আনসার হচ্ছে ঘ নাম্বার। সমযোজী আয়নিক যৌগ, এগুলো আবার মৌলের পর্যাবৃত্তের মধ্যে ডিটেলস আলোচনা করব, ওইখানে প্যারা নেই, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা গেল। এখানে আসো, আইসোটোপ, এখানে নিউট্রন সংখ্যা কত? মানে প্রশ্নটা খেয়াল করো, নাইট্রোজেন 7-15 আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? তার মানে বুঝতে হবে যে এখানে 7-15 কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে, ঠিক কিনা? এর আগে আমরা যে আংশিক ক্যালসন নিয়ে কিছু কথা বলতেছিলাম তোমাদের, এটা একটু এখানে আপডেট একটু দেখো, যে আংশিক ক্যালসন হচ্ছে দ্রাব্যতার পার্থক্যের জন্য। আর পাতনের মধ্যে মোটামুটি 4 ধরনের পাতন পড়তে হয়, সাধারণ পাতন, আংশিক পাতন, নিম্নচাপ পাতন, আর এটা হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন পড়বো সামনে। সাধারণ পাতন হচ্ছে তখনই হবে যখন স্ফুরণাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে, আর আংশিক পাতন তখনই হবে যখন 40 ডিগ্রি সেলসিয়াসের কম হবে। আমি এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছি বেশি আর কম। এটা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি, 40 ডিগ্রি সেলসিয়াসের কম। কেন মনে রাখবো? আংশিকের ক দিয়া হচ্ছে কম। অনেকে প্যাস লাগে যে ভাইয়া বেশি আর কম মনে রাখবো কেমনে? সাধারণের মধ্যে বেশি আর আংশিকের মধ্যে কম, রেঞ্জ কিন্তু 40, বুঝছো কিনা? লিমিট হচ্ছে 40। 40-এর বেশি আর কম দিয়ে তুমি দুটাকে পার্থক্য করবা। 40-এর বেশি হলে সাধারণ পাতন, 40-এর কম হলে আংশিক পাতন। আংশিক ক দিয়া কম, আংশিক ক দিয়া কম। আচ্ছা, ঊর্ধ্বপাতন সামনে আমরা পড়ব। এখানে আসো, এই যে নাইট্রোজেনের 7-15 দেওয়া, এই 7 দিয়ে কি বোঝায়? পারমাণবিক সংখ্যা। 15 দিয়ে কি বোঝায়? ভর সংখ্যা, ঠিক আছে? ম্যাচ যেটা, এই 15 থেকে তুমি যদি 7 বিয়োগ করো, পারমাণবিক মানে কি? প্রোটন সংখ্যা। একটু চিন্তা করো, এটা যেটা পরমাণু হয়, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। আর এই নিউক্লিয়াসই তার সমস্ত ভর থাকে, এটা আমরা জানি। রাদারফোর্ডের পরমাণু মডেল বলো বা যেই মডেলই বলো, সবাই একই কথা বলছে যে নিউক্লিয়াসেই পরমাণুর সমস্ত ভর থাকে। তার মানে আমরা এটা বলতেই পারি যে ভর সমান হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। একটা পরমাণুর ক্ষেত্রে ভর হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। তাহলে তোমার কাছে ভর নাম্বার দেওয়া, প্রোটন নাম্বার দেওয়া, তো জাস্ট মাইনাস করে দাও, তাহলে নিউট্রন পেয়ে যাবা। নিউট্রন ইকুয়ালস টু ভর মাইনাস প্রোটন। 15 থেকে 7 মাইনাস করলে কত হয়? 8 হয়। এটা নিউট্রন সংখ্যা। বেসিকটা বুঝছো কিনা? নিউক্লিয়াস মানেই ভর, নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন প্লাস নিউট্রন, তাইলে ভর সমান কি? প্রোটন প্লাস নিউট্রন। একদম বেসিক, মাইনাস করে দিলেই তুমি কি নিউট্রন সংখ্যা পেয়ে যাবা। ওকে, এই হচ্ছে একদম বেসিক কথা ছিল। এবার আসো পরেরটার মধ্যে। আচ্ছা, পরেরটা যাওয়ার আগে যে এটা দেখি, দেখো আইসোটোপ কি, আইসোটোন কি, আইসোবার কি, এগুলো মানে কি? আইসো মানে একই, ঠিক আছে? আইসো কথাটা মানে হচ্ছে একই। তো একই যদি প্রোটন সংখ্যা হয়, ঠিক আছে? ভাইয়া শুধু কবির স্যার আর হাজারি স্যার পড়লে হবে কিনা? হ্যাঁ, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার আর কবির স্যার পড়লে হয়ে যাবে। আচ্ছা দেখো, আইসো মানে একই, আইসো মানে একই, আইসো মানে একই। টোপের পদ এমন বা প্রোটন। টোপ, এই টোপ মানে হচ্ছে স্থান, এটাও আসছিল, এটা তপন স্যার এমসিকিউ, ঠিক আছে? এটা হচ্ছে তপন স্যার এমসিকিউ, খুব সম্ভবত লাস্ট ইয়ার মেডিকেল আসছে, ঠিক আছে? তপন স্যার এমসিকিউ থেকে হুবহু কপি করছে। টোপ মানে হচ্ছে স্থান, ঠিক আছে? তো টোপের পথে মনে রাখবা হচ্ছে প্রোটন। আর এই যে আইসোটোন, নতে মনে রাখবা হচ্ছে নিউট্রন। আর আইসো বার ভর, বার ভর, বার ভর মিলায় পড়বা। তো আইসো বার মানে হচ্ছে ভর সংখ্যা একই থাকলে, তাহলে দুইটার মধ্যে প্রোটন সংখ্যা সমান থাকলে সেটা হচ্ছে আইসোটোপ। যেমন কার্বনের মনে করো 6-12, কার্বনের মনে করো 6-13, কার্বনের মনে করো 6-14। এই যে তিনটার কথা বললাম, এই তিনটারই পারমাণবিক সংখ্যা 6, তাহলে এরা হচ্ছে পরস্পর আইসোটোপ। এর মধ্যে কার্বনের 6-14 এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, এটা পরীক্ষা আসে। নিচের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? কার্বনের 6-14। আচ্ছা, আইসোটোন মানে বুঝছো নিউট্রন সংখ্যা সমান হবে, মাইনাস করলে সমান আসবে, আইসোবারের ভর সংখ্যা সমান হবে। এটার একটা ফেমাস উদাহরণ আছে আমাদের, যে আর্গন, আর্গন হচ্ছে 1840, ক্যালসিয়ামের হচ্ছে 1840, ঠিক আছে? এটা পরীক্ষা আসে যে দুইটার হচ্ছে 40 হচ্ছে ভর সংখ্যা, তাহলে এটা হচ্ছে কি? আইসোবার, আইসোবার, এটা পরীক্ষা আসে। আচ্ছা, এবার আসে পরের প্রশ্নে। ম্যাগনেসিয়াম 2+, 12-24, বুঝতে পারছো 2+ মানে দুইটা ইলেকট্রন বের হয়ে চলে গেছে। সোডিয়াম প্লাস মানে কি? সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের হয়ে চলে গেছে। আচ্ছা, প্রশ্ন দেখো, এর শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? ঠিক আছে, প্রশ্ন করছে শক্তি স্তরে ইলেকট্রন কয়টি। তো এখানে প্রশ্নটা দুইভাবে আসতে পারে, আমি লিখে রাখছি এখানে। ম্যাগনেসিয়াম 2+, 12-24 প্রশ্ন করতে পারে, জিজ্ঞেস করতে পারে
ইলেকট্রন কয়টি, ম্যাগনেসিয়াম 2+ ইলেকট্রন কয়টি? তো আমরা জানি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন হচ্ছে 12টা, তাই না? তাহলে 12 থেকে যদি আমরা 2+ বলি, তো 12 - 2, তার মানে ইলেকট্রন আছে 10টা। তো ইলেকট্রন কয়টি বললে আনসার 10টা, সমস্যা নেই। বাট যদি কখনো ঘুরায় প্রশ্ন করে যে ম্যাগনেসিয়াম 2+ এর শেষ শক্তি স্তরে, শুধু শক্তি স্তর বলে সমস্যা নেই, শুধু শক্তি স্তর মানে হচ্ছে মোট ইলেকট্রন চাইছে, সমস্যা নেই। যদি কখনো প্রশ্ন করে শেষ শক্তি স্তরে শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা, তো আমরা জানি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে নর্মালি কক্ষপথ কয়টা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে নর্মালি কক্ষপথ 3টা। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা, 8টা, তৃতীয় কক্ষপথে 2টা। যখন এই 2টা ইলেকট্রন চলে যাবে, এটাও চলে যাবে, এটাও চলে যাবে, তখন দেখো শেষ কক্ষপথে আসলে কয়টা আছে, 8টা আছে। তাহলে মাঝে মাঝে ঘুরায় প্রশ্ন করতে পারে যে শেষ কক্ষপথে কয়টা, শেষ কক্ষপথে ইলেকট্রন কিন্তু 8টা। বাট আমাদের এখানে ঘুরায় পেঁচায় প্রশ্ন করে নেই, নর্মাল প্রশ্ন করছে। নর্মাল প্রশ্ন করছে শক্তি স্তরে, মানে মোট ইলেকট্রন কয়টা। তুমি অপশন দেখলে বুঝবা, অপশনে কোনো 8 আছে, অপশনে কোনো 8 নাই, তার মানে পেঁচায় নাই, প্রশ্ন সহজ আসছে। ওকে, পরে এমসিকিউ চলে যাচ্ছি আমরা। এখানে আসো, কপার ক্রোমিয়াম এই দুটো ইলেকট্রন বিন্যাস কোনটা? ঠিক আছে, কপার ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস কেন চাইছে, এদের মধ্যে স্পেশালিটি কি, মানে এদের ইলেকট্রন বিন্যাসে চাওয়ার কারণটা কি? আমরা ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম দেখবো এখন, ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম দেখবো এখন। দেখো, কপারের হচ্ছে আমাদের 29, আর ক্রোমিয়ামে হচ্ছে আমাদের 24। এই দুইটা শুধুমাত্র এই কারণে গুরুত্বপূর্ণ না যে ব্যতিক্রম, এখান থেকে কপারের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা চায়, তারপর হচ্ছে কপারের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা এইগুলা চায়, কপার নিয়ে এবং ক্রোমিয়াম নিয়ে অনেক কাহিনী করে। ঠিক আছে, তো এইগুলো ইলেকট্রন বিন্যাস তোমার জানতেই হবে। 18 পর্যন্ত হচ্ছে আর্গন আমরা জানি, 18 পর্যন্ত আর্গন আমরা হচ্ছে জানি। 18-র পরে 4s2 20টা গেল। এরপরে আমাদের 3D 9 হওয়ার কথা ছিল, বাট আমরা জানি এই যে উপশক্তি স্তরগুলো বা অরবিটালগুলো, এরা হচ্ছে অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল, অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল। তাহলে আমি যদি এদেরকে অর্ধপূর্ণ অবস্থায় দেই 4s1, আর এটাকে যদি পূর্ণ অবস্থায় দেই 3d10, তাহলে এই যে ইলেকট্রন বিন্যাসটা আমি করলাম এটা তুলনামূলক বেশি স্থিতিশীল, তাই ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায়। ঠিক আছে, ওকে, তাহলে এখানে যদি দেখি 4s2 3d4, এইটা হওয়ার উচিত ছিল, বাট এটা কেন হচ্ছে না, এটা কেন হচ্ছে না? কারণ সেম কথা, 4s1 3d5 এরা দুইজনই হচ্ছে অর্ধপূর্ণ অবস্থায় আছে। ডিতে মোট 10টা ধরে, তাহলে 5 মানে কি অর্ধপূর্ণ, এস এ মোট 2টা ধরে, তাহলে 1 মানে কি এটা অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল, তাহলে এই জন্য স্ট্রাকচারটা এরকম হয়। বুঝতে পারছো, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এই ক্রোমিয়াম নিয়ে আরও কিছু পড়াশোনা আছে, আমি একটু দেখাই দিচ্ছি ছোট্ট করে। দেখো, ক্রোমিয়ামের নর্মালি ক্রোমিয়াম, আমি কিন্তু ক্রোমিয়াম 3+ এর কথা বলি নাই, নর্মাল ক্রোমিয়ামের কোনো আয়ন টায়ন নিয়ে আমি কথা বলতেছি না। এই যে ডিতে কটা, 5টা, 1 2 3 4 5, তাহলে এখানে যে 3D আছে 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো ইলেকট্রন কপারের শেষ কক্ষপথে, কপারের যেই কি বলে একক ইলেকট্রন, এগুলো কয়টা, একটা করে, মোট 5টা আছে। ঠিক আছে, আর যদি বলি শেষে মোট ইলেকট্রন কয়টা একক, তাহলে কিন্তু 4s আরেকটা অ্যাড হবে, এখানে 5টা, 4s আরেকটা আছে, 4s আরেকটা আছে, তাহলে মোট কয়টা এখানে, 6টা। প্রশ্ন আছে সামনে, প্রশ্ন আমি দেখাবো, সমস্যা নেই। এটা ছিল নর্মাল ক্রোমিয়ামের ক্ষেত্রে, সরি কপার না কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে। যদি বলি ক্রোমিয়াম 3+, তখন কিন্তু ঘটনা উল্টায় যাবে, এখান থেকে কিন্তু ইলেকট্রন বের হয়ে যাবে। তো দেখো, ক্রোমিয়াম 3+ এর ক্ষেত্রে কোথা থেকে ইলেকট্রন বের হবে, 3D থেকে বের হবে, 4s থেকে বের হবে। ইলেকট্রন ঢোকার সময় 4s এ আগে ঢুকছিল, তাই না, 3D তে পরে ঢুকছিল, তার মানে কিন্তু 3D থেকে আগে বের করে দিও না, মানে 3D তে লাস্টে ঢুকছে। ইলেকট্রন ঢোকার সময় 4s এ কিন্তু আগে ঢুকছে, 3D তে পরে ঢুকছে। তো 3D তে পরে ঢুকছে দেখা তুমি ইলেকট্রন সেখান থেকে আগে বের করবা, এরকম কিন্তু কোনো কিছু নাই। ইলেকট্রন সবসময় বের হবে শেষ কক্ষপথ থেকে। এই যে ক্রোমিয়াম 3+ বলতেছি, ইলেকট্রন বের হবে শেষ কক্ষপথ থেকে, মানে 4s থেকে আগে বের হবে। তো 4s থেকে একটা বের করো, এখান থেকে 2টা বের করো, তাহলে 4s এখন ফাঁকা, 4s কিছু নাই। 3D 1 2 3 1 2 3 4 5, ঠিক আছে, 3Dর মধ্যে মোট 3টা, তাহলে ক্রোমিয়াম 3+ মোট কয়টা, 3টা। ক্রোমিয়ামে যদি আয়নের কথা বলি 3টা, আর যদি মৌলের কথা বলি তাহলে মোট 6টা, 4s সহ, আর 3D তে 5টা। এগুলো নিয়ে সামনে প্রশ্ন আছে, আমি দেখাবো। ঠিক আছে, অনুশীলনী প্রশ্নই আছে। ওকে, তাহলে গেল এটা। এই যে এখন পারবা
4s1 3d10, এটা ক্লিয়ার। এখানে দেখো আমাদের 4s1 3d5, এই দুটা ব্যতিক্রম ক্লিয়ার। বলছে কার্বনের নিউক্লিয়াসে দুইটা নিউট্রন সংযোজন করলে আসলে কি হবে। কার্বনের নিউক্লিয়াসে আমি দুইটা নিউট্রন যদি সংযোজন করি তা আলটিমেটলি ভর সংখ্যা বাড়তেছে, পারমাণবিক সংখ্যা চেঞ্জ হচ্ছে না। ভর আগে ছিল 12, এখন ভরটাকে 14 করতেছে, কারণ নিউট্রন মানে কি ভর, বিতরিতকে দেখাইলাম নিউট্রন প্লাস প্রোটন দুইটা মিলে হচ্ছে ভর, তাহলে নিউট্রন সংখ্যা বাড়াচ্ছি মানে কি ভর সংখ্যা বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের হচ্ছে এখানে কি 14 হয়ে যাবে, বুঝছো কিনা, ইজি। ওকে, 17 নম্বর দেখো, দুটি মৌলের পরমাণুর বহিস্তরে ইলেকট্রনীয় কাঠামো NH2NP1 SRP, আরেকটা হচ্ছে NH2NP6, এই মৌল দুইটা পর্যায় সারণীর কোন কোন গ্রুপে অবস্থিত। তার মানে আমার এখন পর্যায় সারণীর গ্রুপ এবং হচ্ছে পর্যায় সারণী গ্রুপ এবং হচ্ছে পর্যায় সংখ্যাটা একবার দেখে রাখতে হবে, তাই না, যে গ্রুপ পর্যায় কেমনে বের করে। সহজ কথা বলি, কিভাবে আমরা এগুলো বের করব। এসের ক্ষেত্রে এসে তো খুবই সোজা, এসে তো সবার শেষের যে ইলেকট্রনটা এটা হচ্ছে এসে থাকে, এস অরবিটালে যেটা প্রবেশ করে, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 1 2, ঠিক কিনা, গ্রুপ নাম্বার 1 আর 2। অ্যাসেটটা সোজা, অ্যাসেটটা দেখেই বোঝা যায়। পি যেগুলা, যেমন এইখানে আমরা যে প্রশ্নটা পাইছি এটা কিন্তু পি, কেন বুঝলাম পি, এই যে P1 মানে শেষ ইলেকট্রনটা পিতে গেছে, P6 শেষ ইলেকট্রনটা পিতে গেছে, এগুলো হচ্ছে বলো আমাদের পি ব্লকের মৌল। পি ব্লকের মৌলের ক্ষেত্রে আমরা কি করব, এই 2 আর 1 যোগ করব, মানে এস আর পি এরটা যোগ করব, যোগ করে তার সাথে 10 যোগ করে দিব, তো 2 আর 1 হচ্ছে 3, 13 হয়ে গেল, 6 আর 2 হচ্ছে 8, 18 হয়ে গেল, বুঝছো কিনা। তো লাস্টে যদি পি থাকে, যদি পি ব্লকের মৌল হয় এস আর পি যোগ করে সাথে 10 যোগ করে দিব, এই হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা বের করার নিয়ম, ঠিক আছে, বুঝছো এই জিনিসটা ক্লিয়ার সবার কাছে। এবার আসো বইয়ে কি লিখছে, বই কিন্তু এই কথাগুলো লিখছে যে এস এর বেলায় এস এর দুইটাই গ্রুপ মাত্র, একটা হচ্ছে আমাদের এস এর দুইটাই গ্রুপ, একটা হচ্ছে গ্রুপ 1 আর একটা হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 1 আর গ্রুপ 2, তো এটার মধ্যে কোনো প্যারা নাই। পি এর বেলায় এস আর পি প্রথমে যোগ করবা, সাথে 10 যোগ করবা, বুঝতে পারছো। ডি এর বেলায় দেখো n-1 ডি যেটা আছে এবং এস যেটা আছে, ঠিক আছে, এই দুইটার মোট ইলেকট্রন সংখ্যা যোগ করে দিলেই কাজ শেষ, মানে ডি আর এস এর ইলেকট্রন সংখ্যা যোগ করে দিলেই কাজ শেষ। আর এফ এরটা আমি হচ্ছে তোমাদের ওই মৌলের পর্যাবৃত্ত অধ্যায়ের কথাবার্তা বলবো, পর্যায় সারণী দেখায় দেয়, তারপর হচ্ছে কথা বলবো এফ এরটা, ঠিক আছে। এফ নিয়ে কাহিনী আছে, ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ নিয়ে কথাবার্তা বলার সময় বুঝবা। আচ্ছা, এবার আসো হচ্ছে আমাদের এটা বুঝছো, এটা কেমনে বের করে, 13 আর 18 কেমনে হইল। ভারী পানি, অতি ভারী পানি, এই জিনিসগুলো একটু কথা বলবো, ঠিক আছে। ভারী পানি, অতি ভারী পানি, এই জিনিসগুলো একটু কথাবার্তা বলবো। আচ্ছা, এটা মনে হয় স্লাইডে নিয়ে আসছি আমি, দাঁড়াও, এটা স্লাইডেই নিয়ে আসছি, দাঁড়াও। এই যে পানির মধ্যে আমরা জানি হাইড্রোজেনের অক্সাইড হচ্ছে পানি, এই হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। হাইড্রোজেনে কয়টা আইসোটোপ, 3টা আইসোটোপ। একটা হচ্ছে হাইড্রোজেন 1 মানে পারমাণবিক সংখ্যা 1 ভর 1, একটা হচ্ছে হাইড্রোজেন 1 2 পারমাণবিক সংখ্যা 1 ভর সংখ্যা হচ্ছে 2, আরেকটা হচ্ছে হাইড্রোজেন 1 3 মানে ভর সংখ্যা হচ্ছে 3। তো আমরা জানি একমাত্র হাইড্রোজেন ছাড়া বাকি সব মৌলের কি নিউট্রন সংখ্যা আছে, হাইড্রোজেনে কেন নাই, কারণ মাইনাস করে দেখো এখানে নিউট্রন হচ্ছে 0, দেখি বোঝা যাচ্ছে 1 থেকে 1 মাইনাস করলে 0। কিন্তু হাইড্রোজেনের যে বাকি দুইটা আইসোটোপ এখানে কিন্তু নিউট্রন আছে, এখানে নিউট্রন সংখ্যা 1, এইখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 2, এদের নাম কি, এর নাম হচ্ছে প্রোটিয়াম, এগুলো লাগবে, আমি যা পড়াচ্ছি এগুলো লাগবে। এর নাম হচ্ছে ডিউটেরিয়াম, এর নাম হচ্ছে ট্রিটিয়াম, ঠিক আছে, মানে যেখানে হচ্ছে ভর সংখ্যা 3 থেকে ট্রাই মানে ট্রিটিয়াম, ভর সংখ্যা 2 মানে ডাই থেকে ডিউটেরিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই 3টা হচ্ছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ। আমরা নর্মাল যে পানিটা চিনি এটা হচ্ছে প্রোটিয়ামের অক্সাইড, H2O হচ্ছে প্রোটিয়ামের অক্সাইড। আর এই যে ডিউটেরিয়ামের যে অক্সাইড D2O এটা হচ্ছে ভারী পানি। আর ট্রিটিয়াম হচ্ছে এই ট্রিটিয়ামের অক্সাইড হচ্ছে অতি ভারী পানি, এটাকে আমরা বলি T2O, অতি ভারী পানি। একটা হচ্ছে ভারী পানি আর একটা হচ্ছে অতি ভারী পানি, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝছো, এগুলো পরীক্ষা আসতে পারে। হাইড্রোজেনের কয়টা আইসোটোপ এগুলো কিন্তু পরীক্ষা আসছিল। আচ্ছা, তাহলে এই জিনিসটা দেখো ক্লিয়ার কিনা, ভারী পানির সংকেত কি D2O, ঠিক আছে। পারমাণবিক ভরের একক কোনটা, পারমাণবিক ভর একক ইংলিশ করো, পারমাণবিক মানে অ্যাটমিক, ভর মানে ম্যাস, একক মানে ইউনিট, ইংলিশ করো অ্যাটমিক ম্যাস ইউনিট।
AMU। দেখো বুঝছো কিনা, এর থেকে সহজ প্রশ্ন আর দুনিয়ায় নেই। বাংলার ইংলিশ করলে, ঠিক আছে, বাংলার ইংলিশ বললে যেই যেই আনসার চলে আসে, এর থেকে সহজ আর কিছু নেই। আচ্ছা, নিম্নের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? ঠিক আছে, তো তেজস্ক্রিয় আইসোটোপ একটা লিস্ট নিয়ে আসছি আমি। এই লিস্টটা দেখো, ভিতরে একটু পড়া আছে, মাঝখানে আরও কয়েকটা স্লাইড আছে, আমি দেখাবো। আগে এটা দেখো, নর্মাল আইসোটোপ, তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। তো সরাসরি রেডিও অ্যাক্টিভ দিয়ে প্রশ্ন করতে পারে, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ দিয়ে প্রশ্ন করতে পারে, বাংলা না জিজ্ঞেস করে ইংলিশে প্রশ্ন করে মাঝে মাঝে। তো নর্মাল হচ্ছে অক্সিজেনের যে 16 ভর সংখ্যা, আমি বলতেছি অক্সিজেনের যে 16 সেটা হচ্ছে আমাদের নর্মাল, বাট 15টা কিন্তু তেজস্ক্রিয়, ঠিক আছে। কারণ আমরা জানি আইসোটোপ মানে কি, পারমাণবিক সংখ্যা সেম, পারমাণবিক সংখ্যা 18 ভর সংখ্যা হচ্ছে আসল খেলা, ঠিক কিনা। নাইট্রোজেনের 14 এটা হচ্ছে আমাদের নর্মাল, কিন্তু 12, 13, 15, 17 এরা কি রেডিও অ্যাক্টিভ। কার্বনের 12, 13 নর্মাল, 14 হচ্ছে রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়। এটা পরীক্ষায় বেশি আসে, বাকিগুলো তুমি জানলে জানো, না জানলে দরকার নাই। ফসফরাসের 32, ক্লোরিনের 36, এটা গুরুত্বপূর্ণ না। কার্বনেরটা তোমাকে জানতে হবে, অক্সিজেন এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। ওকে, বুঝছো এটা। এইবার আসো একটু আগে, এই যে 1 AMU সমান কত, এটা পরীক্ষায় আসে। 1 AMU সমান কত, আমি একটু আগে তোমাদের পড়ালাম না যে অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে পারমাণবিক ভর একক। এই যে AMU, এটাকে কিন্তু ডাল্টনও বলা হয়। তাহলে অ্যাটমিক মাস ইউনিট যেই কথা, 1 ডাল্টন কি কথা, প্রশ্ন করতে পারে 1 ডাল্টন সমান কত। আচ্ছা, 1.66 × 10⁻²4 গ্রাম মানটা পরিচিত লাগতেছে কিনা। একটা প্রোটনের ভর কত দেখবে এরকম, এটা নিউটনের ভর কত, এতটুকুই। 1.66 বা 1.67 যেটা পড়ো সমস্যা নেই, 10⁻²4 গ্রাম, 10⁻²4, 10-এর মাথায় 1/24, এই মানটা মুখস্থ রাখলেই হয়ে যাবে। তাহলে অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক, ডাল্টন, যাই বলুক, প্রোটন বা নিউটনের ভরটা বসায় দিবা। সূক্ষ্ম পার্থক্য, প্রোটন নিউটনের ভর কিন্তু একদম কাছাকাছি। আচ্ছা, এইখানে দেখো পড়াইছি এটা। আর এখানে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম থেকে আমি একটা স্লাইড নিয়ে আসছি, যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আসলে কার কার মধ্যে দেখা যায়। যদিও এটা মৌলের পর্যাবৃত্তর পড়া, তো আমি এখানে দেখাই দিচ্ছি যে তোমরা এটা বাসায় মুখস্থ করে নিবা। একটা ছোট্ট ছন্দের মতো আছে, চিরকুমারী মলি পেলো সোনা রূপা প্লাটিনাম, এইগুলোর মধ্যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায়। মোট 21টা মৌলের ব্যতিক্রম আছে, এর মধ্যে এটা হচ্ছে কয়েকটা। ক্রোমিয়াম, কপার, চিরকুমারী, চির মানে ক্রোমিয়াম, কুমারী মানে হচ্ছে কপার, মলি মানে মলিবডেনাম, পেলো মানে হচ্ছে প্যালাডিয়াম, সোনা মানে হচ্ছে গোল্ড, রূপা মানে হচ্ছে সিলভার, প্লাটিনাম হচ্ছে প্লাটিনাম, ঠিক আছে। এগুলো হচ্ছে ভালো মতো পড়তে হবে। আর এখানে হচ্ছে তোমার দেখাই দিছিলাম যে কীভাবে কোনটা তেজস্ক্রিয়, জাস্ট সিম্পল কিছু কথা। ওকে, তাহলে এখন পর্যন্ত আমরা যা কিছু পড়াইছি আশা করি ক্লিয়ার। লাস্ট এমসিকিউ ছিল কোনটা, তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা, আনসার হচ্ছে কার্বন 14। ওকে, 21 নম্বরে চলে আসো। 21 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, 21 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। আয়োডিন উদ্বায়ী ও পানিতে অদ্রবণীয়, আয়োডিন পানিতে দ্রবণীয় না, আচ্ছা, কিন্তু সোডিয়াম ক্লোরাইড অনুদ্বায়ী, মানে হচ্ছে উদ্বায়ী না, উদ্বায়ী মানে হচ্ছে তাপ দিলে উড়ে যায়, আচ্ছা, ও পানিতে দ্রবণীয়। আয়োডিন ও সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ আমি কোন প্রক্রিয়ায় আলাদা করতে পারবো। উদ্বায়ী মানে কি তাপ দিলে উড়ে যায়, ঠিক আছে। ঊর্ধ্বপাতন আমরা যাকে বলি, ঊর্ধ্বপাতন নামে আমরা যাকে চিনি, ঠিক আছে। তাপ দিলে সে সরাসরি কঠিন থেকে বাষ্প হয়ে যায়, তার কোনো লিকুইড স্টেট নাই, তরল কোনো অবস্থা নাই, সেটাকে আমরা বলি উদ্বায়ী, ঠিক আছে। এবং একে আলাদা করার জন্য কি ঊর্ধ্বপাতন পদ্ধতি আমরা ব্যবহার করি। ঊর্ধ্বপাতনের ইংলিশ বলো, না দেখা বলো। যারা যারা এই মুহূর্তে ক্লাসে আসো, নিজে প্রশ্ন করো, হোয়াট ইজ দ্য ইংলিশ নেম অফ ঊর্ধ্বপাতন, ঠিক আছে। যদি তুমি না জেনে থাকো, তোমার প্রিপারেশনে গ্যাপ আছে। যদি প্রশ্ন করে নিচের কোনটি সাবলিমেশন প্রক্রিয়ায় পৃথক করা হয়, তুমি বুঝবা কেন সাবলিমেশন মানে কি। তার মানে ক্লাসগুলো গুরুত্বপূর্ণ কিনা বলো। তুমি এই পর্যন্ত অনেক কোচিংয়ে ক্লাস করছো, স্টিল যদি তুমি ব্যাপনের ইংলিশ ডিফিউশন, অসমোসিসের ইংলিশ, অভিস্রবণের ইংলিশ হচ্ছে অসমোসিস, ঊর্ধ্বপতনের ইংলিশ হচ্ছে সাবলিমেশন, এই ইংলিশ টার্মগুলো না জানো, তার মানে তোমার কি ক্লাসে গ্যাপ আছে। তোমার এই ক্লাসগুলো করা উচিত। আমার কথা বুঝছো? তুমি প্রত্যেকটা ক্লাস করলে কিছু না কিছু নতুন জিনিস শিখতে পারবে, আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি, এবং গুরুত্বপূর্ণ জিনিস। ঊর্ধ্বপতন, সাবলিমেশন, প্রথমে ইংলিশটা বললা, এইবার আসো উদাহরণে। এখানে দেখো কয়েকটা, মোট 6টা নাম আমি লিখছি। আয়োডিন, ন্যাপথালিনের সংকেত এঁকে দিছি, 2টা বেনজিন পাশাপাশি বসায় দাও, ন্যাপথালিন হয়ে যাবে। বেনজোইক অ্যাসিড, বেনজিনের মাথায় COOH বসায় দাও। কর্পূর, নিশাদল, গন্ধক বা সালফার, সালফার বাংলা হচ্ছে গন্ধক, নিশাদলের ইংলিশ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। এটা অনেকে হয়তো বা জানতা না, সরাসরি কিন্তু NH4Cl দিয়েও প্রশ্ন আসে যে NH4Cl কে
কোন পদ্ধতিতে পৃথক করা যায়? আনসার হচ্ছে ঊর্ধ্বপাতন। এখন তুমি যদি নাই জানো যে NH4Cl হচ্ছে নিশাদল, নিশাদল তুমি জানো, বাংলায় পড়ছো ছোটবেলা থেকে, ইংলিশ যদি না জানো, সংকেত যদি না জানো, সমস্যা না। এগুলো কেমনে মনে রাখবো? মনে রাখার টেকনিক হচ্ছে সাবেক আয়না। মনে রাখার টেকনিক হচ্ছে সাবেক আয়না। সাথে হচ্ছে আমাদের সালফার গন্ধ, বেতে হচ্ছে বেনজুইক অ্যাসিড, ক দিয়া হচ্ছে কর্পূর, আতে হচ্ছে আয়োডিন, এবং এই যে আয়নার দিয়া হচ্ছে ন্যাপথালিন এবং নিশাদল। আশা করি মনে থাকবে, সাবেক আয়না, সাবেক আয়না, ঠিক আছে, এটা লাগবে। এইবার আসো নিম্নচাপ পাতন বা অনুপ্রেশ পাতনে, এখান থেকে তোমার কি কি পড়তে হবে। এই নিম্নচাপ পাতনে কাকে পৃথক করা হয় এটা লাগবে, এবং এই যে গ্লিসারিন এটা কত তাপমাত্রায় বিয়োজিত হয় এটা লাগবে। গ্লিসারিন তোমরা সবাই চিনো, গ্লিসারিন চিনে না এমন কেউ আশা করি নাই। জৈব রসায়নের মধ্যে খুবই ফেমাস একটা টপিক গ্লিসারিন, শেষের দিকে এক্সট্রা সিলেবাসের অংশ, আমি 2 দিন আগে মেডিকেল ব্যাচে পড়াইছি। CH2OH 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 গ্লিসারিন 3 কার্বন বিশিষ্ট, তাই না? তোমাদের প্রতি একটা প্রশ্ন, এই গ্লিসারিন শনাক্তকরণ করবা কোন পরীক্ষা দ্বারা? গ্লিসারিন শনাক্তকরণের জন্য পরীক্ষা কোনটা? সবাই কমেন্ট করো। এই যে গ্লিসারিন, এটা 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক বিয়োজন হয়, এবং এই যে এটাকে তুমি হচ্ছে নিম্নচাপ পাতন পদ্ধতিতে বা অনুপ্রেশ পাতন বা ভ্যাকিউম ডিস্টিলেশন দ্বারা পৃথক করবা, ঠিক আছে? এই উদাহরণ আর এই মানটা, আর কিছু লাগবে না, ঠিক আছে? বুঝছো? এবার তেলে আসো প্রশ্নে। এটার আনসার কি ছিল বুঝছো? আয়োডিনেরটা কি ছিল? ঊর্ধ্বপাতন। 22 নাম্বারটা আসো। গ্লিসারিনের স্ফুটনাঙ্ক 296 ডিগ্রি সেলসিয়াস। গ্লিসারিন পাইছো প্রশ্নে, গ্লিসারিন পাইছো, বাকিটুক পড়ার দরকার নাই, আমি বলি দরকার নাই, ঠিক আছে? আনসার হবে নিম্নচাপ পাতন, ঠিক আছে? আনসার হবে নিম্নচাপ পাতন। গ্লিসারিন পাইছো, আনসার হবে নিম্নচাপ পাতন। হ্যাঁ, গ্লিসারিন আলাদা করবা তুমি, গ্লিসারিন পৃথক করবা, কি বলে শনাক্তকরণ করবা অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা। হ্যাঁ, ক্লাসটা ইউটিউবে দেওয়া থাকবে ইনশাল্লাহ, সমস্যা নেই। অ্যাক্রোলিন টেস্ট গ্লিসারিন শনাক্তকরণের জন্য, ঠিক আছে? ওকে, পরীক্ষা আসে। 23 নাম্বার আসো সবাই, 23 নাম্বার আসো। একটি তরল যৌগকে তাপ দিলে দেখা যায় এটি 78.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে। এর সঙ্গে সামান্য ইথানল মিশ্রিত করলে দেখা যায় মিশ্র তরলটি কি 78.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটেছে। এইখানে তোমার কি পড়তে হবে জানো? 2টা স্ফুটনাঙ্কের মান পড়তে হবে। একটা হচ্ছে বিশুদ্ধ ইথানল, এর স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট, আমি এখানে লিখতেছি, তুমি হচ্ছে বইয়ে নোট করে রাখো বা মুখস্থ থাকলে ভালো। রেকটিফাইড স্পিরিট, প্রথম কথা এর সংকেত কি? 95.6% ইথানল। ইথানলের সংকেত জানো তো? CH3CH2OH ইথানল, প্লাস হচ্ছে 4.4% পানি। এটা হচ্ছে রেকটিফাইড স্পিরিটের সংকেত, এবং এটা যেহেতু বিশুদ্ধ ইথানল না, তার সাথে একটু হইলেও পানি আছে, এর স্ফুটনাঙ্ক হবে 78.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার কথাটা বুঝো, আমার কথাটা বুঝো, বিশুদ্ধ ইথানলের স্ফুটনাঙ্ক বেশি, কারণ সে বিশুদ্ধ, পিওর, একটু বেশি 78.3, আর রেকটিফাইড স্পিরিটের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.1, সংকেত সহ বলে দিছি, ঠিক আছে? তাহলে এখন প্রশ্নের সাথে আনসার মিলাম, ক্লিয়ার? অধিশোষণের মাত্রা এবং সচল দশায় দ্রাব্যতা হারের ভিন্নতা থাকলে কোনো মিশ্রণের উপাদানগুলোকে কোন পদ্ধতিতে পরস্পর থেকে পৃথক করা যায়? তার মানে আমার এখানে মূল কি পয়েন্টটা হচ্ছে অধিশোষণের মাত্রা, সচল দশা, নিশ্চল দশা, এইটা কোথায় পাবো আমরা? খেয়াল করো, সবাই খেয়াল করো। একটা টপিক আছে আমাদের ক্রোমাটোগ্রাফি, টপিকের নাম হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এখানে 2টা পার্ট আছে, একটা হচ্ছে ক্রোম আর একটা হচ্ছে গ্রাফি। ক্রোম মানে হচ্ছে রং, ক্রোম ব্রাউজার আছে না তোমাদের ফোনের মধ্যে? ক্রোম ব্রাউজারে বা অনেকগুলা কালার থাকে, তো ক্রোমাটোগ্রাফি, ক্রোম মানে হচ্ছে রং। এই ক্রোমাটোগ্রাফির 2টা দশা থাকে, একটা হচ্ছে সচল দশা আর একটা হচ্ছে স্থির দশা বা নিশ্চল দশা বলতে পারো। এই 2টা দশার উপর ভিত্তি করে পার্থক্য করে ক্রোমাটোগ্রাফি 2টাকে পৃথক করা হয়, ঠিক আছে? বিশেষ করে উদ্ভিদের যেই নির্যাস, বিভিন্ন উদ্ভিদের সুন্দর গন্ধ থাকে না, ওই নির্যাসগুলা মূলত এই পদ্ধতিতে পৃথক করা হয়। ওকে, এটা একটা পড়া। আরেকটা পড়া ছোট, ওই যে আমি মার্ক করে দিয়েছিলাম তোমাদের, লিখে দিয়েছিলাম, এটাও এখানে কিন্তু আছে, ঠিক আছে? এই যে রেকটিফাইড স্পিরিট, যেটা রেকটিফাইড স্পিরিটের সংকেত ইথানল প্লাস 4.4% পানি, ঠিক আছে? আর বিশুদ্ধ ইথানলের স্ফুটনাঙ্ক কত? 78.3, আর রেকটিফাইড স্পিরিটে কত? 78.1, ঠিক আছে? বুঝতে পারছো এই জিনিসটা?
তাহলে এই পড়াগুলো কিন্তু তোমার লাগবে। এটা যে ক্রোমাটোগ্রাফি আশা করি বুঝছো। কেমনে বুঝলাম? প্রথম কথা অধিশোষণ, দ্বিতীয় কথা সচল দশা, যেখানেই সচল দশা বা স্থির দশা থাকবে আনসার হচ্ছে ক্রোমাটোগ্রাফি। তাহলে আমরা 24 পর্যন্ত সলভ করছি। নেক্সট প্রশ্ন চলো। মস্তিষ্কের টিউমার যেই হয়েছে, এই টিউমারটা তুমি কোন পরীক্ষা দিয়ে বুঝবা? ঠিক আছে, মস্তিষ্কের টিউমার হয়েছে এটা তুমি কোন পরীক্ষা দিয়ে বুঝবা? অনেক রশ্মি দিয়া কিন্তু এটা বের করা যায়। এই মস্তিষ্কের টিউমার নির্ণয় কিন্তু বেশ অনেকগুলা রশ্মি কিন্তু কাজ করে, কিন্তু যখন এইখানে সর্বাধিক কথাটা থাকবে, ঠিক আছে, সর্বাধিক কথা যখন থাকবে, দেখুন আয়ার রশ্মিও কিন্তু মস্তিষ্কের রোগ নির্ণয় কিন্তু কাজ করে, আয়ার রশ্মি যেটা নেয়ার আয়ার, ঠিক আছে। কিন্তু জিজ্ঞেস করছে মস্তিষ্কের টিউমার নির্ণয় সর্বাধিক ব্যবহৃত হয় কোনটা, তখন কিন্তু আনসার হবে এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এমআরআই। ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু আমি এখানে লিখে নিয়ে আসছি, খেয়াল করো সবাই, খেয়াল করো। এই যে দেখো এমআরআইয়ের ব্যবহার, এমআরআইয়ের ব্যবহারে বইয়ে খুবই ফেমাস দুইটা লাইন আছে, এখান থেকে স্যাররা প্রশ্ন করে। দেখো কোমল টিস্যু, মস্তিষ্কের টিউমার প্লাস কোমল টিস্যু, যেমন হাঁটুর জয়েন্টে থাকা 4টি লিগামেন্ট ছিঁড়ে গেলে এটাকে বলা হয় টর্ন লিগামেন্ট। তো তখন তুমি কোন পরীক্ষা করবা? এমআরআই পরীক্ষা করবা, ঠিক আছে। মেরুমজ্জায় টিউমার, মস্তিষ্কের টিউমার আর হচ্ছে লিগামেন্ট ছিঁড়ে গেলে, 3টা জিনিস, ঠিক আছে। কেন মনে রাখবা? এমআরআই। ম দিয়ে মনে রাখবা মস্তিষ্কের টিউমার, ঠিক আছে। ম দিয়ে মনে রাখবা মাসল, মাসলের সাথে লিগামেন্টটা মনে থাকবে, মনে থাকবে আমার এই বিষয়টা। ওকে, পরে প্রশ্নে আসো। পরমাণুর কোন ধর্মের উপর নির্ভর করে এনএমআর? ঠিক আছে, পরমাণুর কোন ধর্মের উপর এনএমআর নির্ভর করে? তো এনএমআর-এর তুমি যে ফুল ফর্মটা দেখো, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, নামের মধ্যে আছে ম্যাগনেটিক, তার মানে সে কি চুম্বকীয় ধর্মের উপর নির্ভর করবে। আনসার কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে, আমরা কিন্তু আনসার পেয়ে গেছি। চুম্বক ধর্ম, আগেরটা এমআরআই, এমআরআই এটাকে চুম্বক ধর্ম, আনসার কিন্তু পেয়ে গেছি। বাট এক্সট্রা কিছু প্রশ্ন আসে, যেমন এই এনএমআর পরমাণু বৈশিষ্ট্যটা খেয়াল করো। বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রনযুক্ত যে নিউক্লিয়াসগুলো থাকে, যেমন আমাদের হাইড্রোজেন হচ্ছে 1 নাম্বার, ঠিক কিনা? আমাদের হাইড্রোজেন হচ্ছে 1 নাম্বার, এটা কি বিজোড় সংখ্যক না? প্রোটন, তাই না? এরপর আমাদের যে বোরন 5 নাম্বার, বিজোড় কিনা? ফ্লোরিন 9 নাম্বার। এই যে যেগুলোর মধ্যে বিজোড় সংখ্যক প্রোটন অথবা নিউট্রনের ক্ষেত্রেও সেগুলো কি এখানে হচ্ছে আমাদের এনএমআর পরমাণু থাকবে। এনএমআর পরমাণুর নিউক্লিয়াসে দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট থাকে, চেঞ্জ করে সবল দিয়ে দিতে পারে অপশনে, আনসার হবে দুর্বল। আচ্ছা, প্রবল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে থাকা এনএমআর পরমাণু যুক্ত যৌগ থেকে রেডিও ফ্রিকোয়েন্সির প্রভাবে অনুরণন সিগন্যালগুলো কম্পিউটারে সৃষ্টি হয়। কোন ফ্রিকোয়েন্সি? রেডিও তরঙ্গ, ঠিক আছে, রেডিও তরঙ্গের কারণে। এই যে 3টা পয়েন্ট মার্ক করে দিছি, এগুলো লাগবে। এবার আসো, জাল টাকা শনাক্তকরণে তুমি কোন পদ্ধতির হচ্ছে সাহায্য নিবা? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে কোন জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণের জন্য সহজ পদ্ধতি কোনটা? তাহলে এইটা প্রশ্নটা আসলে আসলো কোত্থেকে? এই প্রশ্নের সোর্সটা কি? এই প্রশ্নটা আসছে এই ছক থেকে। এই ছকটার নাম কি? তড়িৎচুম্বকীয় বর্ণালীর ছক। এই ছক থেকে কয়েক রকমের প্রশ্ন আসতে পারে। এই ছক থেকে কী কী প্রশ্ন আসতে পারে সব আমি এখানে দেখাই দিব। আগে দেখো যে এই ছকের থেকে পড়তে হবে কি। দেখো এখানে কয়টা নাম আছে? 7টা নাম আছে। এই 7টা নাম সিরিয়ালি মনে রাখতে হবে। এই 7টা নাম সিরিয়ালি মনে রাখতে হবে। কেন? প্রশ্ন আসবে নিচের কোনটির কম্পাঙ্ক বেশি, নিচের কোনটির শক্তি বেশি। তো কে উপরে কে নিচে এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, ক্লাস পরেও পাওয়া যাবে, ইউটিউবে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। কি বললাম আমার কথাটা বুঝো? এই যে 7টা তরঙ্গের নাম বলা আছে, তড়িৎচুম্বক বিকিরণ অঞ্চলে 7টা নাম বলা আছে, কে উপরে কে নিচে জানতে হবে। তাহলে দেখো কেমনে মনে রাখতে পারি আমরা মনে রাখতে পারি কিভাবে? সবার আগে মাঝখানে দৃশ্যমান আলো, ঠিক আছে, মাঝখানে দৃশ্যমান আলো। এরপরে তুমি মনে মনে এবিসিডি গুনবা, ঠিক আছে, এবিসিডি ইএফজিএস আইজেকেএল এমএনওপি কিউআরএসটি ইউভি ডাব্লিউএক্স ওয়াইজেড। তাহলে এবিসিডি আমি গুনছি কিন্তু, এবিসিডি ইএফজিএস আইজেকেএল এমএনওপি কিউআরএসটি ইউভি ডাব্লিউএক্স ওয়াইজেড। এখন তোমরা জানো জীবন মানে কি? জীবন মানে জি বাংলা। জি বাংলা বলে জি, লেখে জেড, জেড বাংলা লেখে। আসলে উচ্চারণ কি? জি। তাহলে আমরা জেড কে উচ্চারণ করব জি, জিতে গামা হইল জীবন মানে জি বাংলা। জি উচ্চারণ করে লেখে জেড, আমরাও লিখছি জেড, উচ্চারণ করব জি, জিতে গামা। আচ্ছা, আবার নিচের 3টা গেল, উপরের 3টা কিনে মনে রাখবো।
আবার তুমি এবিসিডি গুনো, এবিসিডি ইএফজিএস আই জে কে এল এম এন ও পি কিউ আর, তাহলে এম পাইছো আর পাইছো, বুঝছো কিনা? তাহলে আই এর জন্য কি আই আর, বুঝছো কিনা? কি করলাম? এবিসিডি গুনলাম, কিচ্ছু না, এবিসিডি গুনছি সিরিয়ালি, এবিসিডি ইএফজিএস আই জে কে এল এম এন ও পি কিউ আর, কিচ্ছু না। অনেকে এটার জন্য ছন্দ পড়ে, কত কত ছন্দ পড়ে আমি দেখছি, বাট আমি এবিসিডি পড়া ছোটোবেলা থেকে যেটা জানি এটা থেকে পারলাম। ওকে, এবার আসো, আর দেওয়া হচ্ছে রেডিও, এম দেওয়া হচ্ছে মাইক্রোওয়েভ, আইআর মানে হচ্ছে কি ইংলিশে ইনফ্রারেড, বাংলায় বললে হচ্ছে আমাদের কি ইউভি মানে হচ্ছে অতিবেগুনি, আর এটা হচ্ছে অবলোহিত, আইআর হচ্ছে অবলোহিত। আচ্ছা, ইউভি হচ্ছে কি আলট্রাভায়োলেট বা অতিবেগুনি। আচ্ছা, এবার আসো, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? রেডিও বোঝাই যাচ্ছে চট্টগ্রামের সেই কালুরঘাট থেকে কিন্তু সম্প্রচার হয়েছে, সারা বাংলাদেশে সবাই শুনছে, তার মানে রেডিও তরঙ্গ যেটা, এটার পা অনেক বড়, ঠ্যাং অনেক বড়, সারা দেশে সে ঘুরে ঘুরে বেড়ায়, রাইট? তাহলে রেডিওর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ঠ্যাং তার বড়। গামা সে হচ্ছে পিচ্চি, তার তরঙ্গ দৈর্ঘ্য কম। তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি কার কম যদি বুঝে যাও, পড়ার দিক শেষ। কেমনে শেষ? আমরা একটা সূত্র জানি, ই সমান এইচ নিউ, সবাই জানে ই সমান এইচ নিউ। এখান থেকে বলা যায় ই সমান এইচ সি বাই ল্যামডা, নিউ এর জায়গায় বসা দিচ্ছি, নিউ সমান কি সি বাই ল্যামডা। কেমনে বসাইলাম? নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা। আচ্ছা, এখান থেকে একটা কথা বলা যায় স্পষ্টভাবে, শক্তি আর কম্পাঙ্ক পরস্পরের সমানুপাতিক, কিন্তু শক্তি আর তরঙ্গ দৈর্ঘ্য পরস্পরের ব্যস্তানুপাতিক, রাইট? আবার কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য পরস্পরের ব্যস্তানুপাতিক, তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম, তার কম্পাঙ্ক কম, রাইট? আবার যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি, তার কম্পাঙ্ক বেশি। এবার আমি তোমাকে প্রশ্ন করি, নিচের কোনটি শক্তি বেশি? আইআর, ইউভি, এক্স রে, গামা। শক্তি বেশি বলছি মানে কি তরঙ্গ দৈর্ঘ্য যার কম, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম কার? গামা। আনসার হয়ে গেল। এই জিনিসটা যে বুঝাইলাম, পারবা? খুবই কঠিন জিনিস এটা, এটাই খুবই কঠিন জিনিস, একদমই কঠিন জিনিস না, তাই না? তুমি কি জাস্ট মাঝখানে দৃশ্যমানটাকে ধরে বাকিগুলো বসাবা। ইনফ্যাক্ট মেডিকেল একটা প্রশ্ন এরকম আসছিল, নিচের কোনটি ভিন্ন, বুঝছো? কিন্তু মেডিকেল একটা প্রশ্ন আসছিল, নিচের কোনটি ভিন্ন? অপশনই ছিল ইউভি, এক্স রে, গামা আর আইআর। তো তুমি কেমনে আনসার করবা? এই যে তিনটা ইউভি, এক্স রে আর গামা, এটা দৃশ্যমান থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, আর আইআর হচ্ছে দৃশ্যমান থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে এটা ভিন্ন। মেডিকেলে আসছিল সম্ভবত 16-17 সেশনে আসছিল। আচ্ছা, তাহলে এবার আসো আমরা যদি, আচ্ছা বইয়ে যাওয়ার আগে আমরা ছোট্ট দু একটা পড়া পড়ে নিব। এদের প্রধান প্রধান ব্যবহারটা দেখো, প্রধান প্রধান ব্যবহার। দৃশ্যমান আলো, আমাদের যে শালক সংশ্লেষণ উদ্ভিদগুলা, এটা কিন্তু দৃশ্যমান আলো, সূর্যের আলো দিয়া। আচ্ছা, আইআর রশ্মি সবচেয়ে ভালো ব্যবহার হচ্ছে রিমোট কন্ট্রোল আর অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার তৈরিতে কি সিলিকন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়, এটা পরীক্ষা আসে। এখানে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। আচ্ছা, এই যে রিমোট কন্ট্রোল যে রিমোটের মাথায় দেখবা ছোট্ট করে একটা বাতি চলে, এটা হচ্ছে আইআর রশ্মি। মাইক্রোওয়েভ, মতে মাইক্রো ওভেন, নাম সহজ, মতে মোবাইল ফোন। ঠিক আছে, এখন বলো এই ওয়াইফাই তুমি কোথায় চালাও? মোবাইল ফোনে চালাও, তাহলে মোবাইলের সাথে ওয়াইফাইটা মনে রাখবা। প্যাস লাগে এই রেডিওর সাথে, ঠিক আছে, রেডিওর সাথে অনেকে প্যাস লাগে। রেডিওর সাথে রেডিও সিগন্যাল কোনো সমস্যা নেই, এটা সহজ। রেডিও সিগন্যাল, প্যাস লাগে এমআরআই নিয়ে। অনেকে মনে করে এমআরআই মনে হয় মাইক্রোওয়েভ, নো। এমআরআই এর এম দিয়ে অনেকে মাইক্রোওয়েভ প্যাস লাগায় দেয়, নো। এমআরআই এটা রেডিও, এমটা ভুললা যাও, আর আই দিয়ে রেডিও মনে রাখবা, ঠিক আছে? এটা ভুল যায়, বারবার বলতেছি। ইউভির সবচেয়ে স্পেশাল ব্যবহার, ইউভি রশ্মির সবচেয়ে স্পেশাল ব্যবহার হচ্ছে জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণের ক্ষেত্রে ইউভি রশ্মি। এক্সরে চিকিৎসা ক্ষেত্রে, শরীরের অভ্যন্তরের ছবি তোলার ক্ষেত্রে, হাড্ডি ভেঙে গেলে বা কোথাও কোনো ব্যথা লাগলে। গামা হচ্ছে তোমার মশা মারার ক্ষেত্রে, যেমন তুমি কামান ডাকবা না, মশা মারতে হলে কি মশা যেমন পিচ্ছি তেমন পিচ্ছি জিনিস ব্যবহার করবা। একইভাবে গামা রশ্মির ব্যবহারটা এরকম, গামা পিচ্ছি তাই তার কাজও পিচ্ছি, ক্যান্সার কোষ সে ধ্বংস করে। ক্যান্সার কোষ মানে বুঝছো শরীরে কোষ তোমার বড় না, কোষ তো ছোট, শরীরের ভিতরে না, তো তার কাজ হচ্ছে ক্যান্সার কোষ ধ্বংস করে। এরপর দেখো অণুজীব ধ্বংস করে, খাদ্যে অণুজীব মানে বুঝছো ভাইরাস ব্যাকটেরিয়া এগুলা, তো সে নিজে ছোট, তার কাজও ছোট, বুঝতে পারছো? আইআর রশ্মি ব্যবহারে আমরা
আয়ার রশ্মির ব্যবহারে আমরা কয়েকটা পড়া পড়তে হবে। আয়ার রশ্মি 3 ধরনের, নেয়ার আয়ার, মিডল আয়ার, ফার আয়ার। আয়ার রশ্মি কয় ধরনের বাচ্চারা? আয়ার রশ্মি কয় ধরনের বাচ্চারা? আয়ার রশ্মি 3 ধরনের, নেয়ার আয়ার, মিডল আয়ার, ফার আয়ার। এই নেয়ার আয়ার যেটা, এটা হচ্ছে তোমার ফার আয়ার যেটা, দুটো হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে। নেয়ার আর ফার হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে। এইটা আমরা মনে রাখি এভাবে, নেড়া মাথা। নেড়া মাথা মানে কি? নেড়া দেওয়া হচ্ছে নেয়ার আয়ার, মাথা দেওয়া হচ্ছে মস্তিষ্ক রিলেটেড যা যা আছে, মস্তিষ্কের রোগ, ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে মস্তিষ্কে কোনো সমস্যা হইলে এগুলো হচ্ছে নেয়ার আয়ার দিয়ে চিকিৎসা করা হয়। আর ফার আয়ারের ফ দেওয়া হচ্ছে ফিজিওথেরাপি, ফ দেওয়া হচ্ছে ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা। ক্লিয়ার? আর মিডল আয়ার এটা মূলত জৈব যৌগের যে কার্যকরী মূলকগুলা সেটা শনাক্তকরণে ব্যবহার করা হয়। যেমন কার্যকরী মনে করে নাম লিখে রাখছি, দেখতে পাচ্ছ, NO এটা হচ্ছে নাইট্রোসো, NO2 এটা হচ্ছে নাইট্রো। এগুলো হাজার স্তরের MCQ, ঠিক আছে? তাহলে এই যে বুঝছো নেয়ার আয়ার, মিডল আয়ার আর ফার আয়ারের বিষয়টা বুঝছো। মিডল আয়ার হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে। এবার প্রশ্নে আসো। দেখো প্রশ্ন করছে জাল নোট শনাক্তকরণে ইউভি, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে আয়ার রশ্মি। কোন আয়ার? মিডল আয়ার, রাইট? রিডবার্গ ধ্রুবকের মান কত? এই যে মানগুলা, এইখানে মানটা আছে সেন্টিমিটার ইনভার্সে। প্রশ্ন মিটার ইনভার্সেও আসতে পারে, প্রশ্ন ন্যানোমিটার ইনভার্সেও আসতে পারে। কিসে আসবে তুমি জানো না, তাহলে তোমার কি প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে কোনো একটা ফেস করার। আমার কথাটা বুঝছো? রিডবার্গ ধ্রুবকের মানটা এমনভাবে পড়তে হবে যেন তুমি প্রত্যেকটা মন যাইতে পারো। তো রিডবার্গ ধ্রুবক জিনিসটাকে আমি এখানে আলোচনা করছি। দেখো রিডবার্গ ধ্রুবক এটার যে সূত্র 1/λ = RH × 1/n1² - 1/n2²। তো n হচ্ছে সংখ্যা, তো সংখ্যার তো কোনো একক নাই, জাস্ট কক্ষপথের নাম্বার, এগুলো একক নাই। তার মানে এই রিডবার্গ ধ্রুবকের পুরো এককটা নির্ভর করতেছে ল্যামডার উপর, যেহেতু এটার মধ্যে কোনো একক নাই। তো 1/λ মানে কি? ল্যামডার মান যদি মিটারে হয় তাহলে RH রিডবার্গ ধ্রুবকের একক হবে মিটারে, মিটার ইনভার্স, না হলে সেন্টিমিটার ইনভার্স, না হলে ন্যানোমিটার ইনভার্স। তো এই মানগুলো আমি কিভাবে বের করতে পারি? খুবই সহজ, তুমি যে কোনো একটা মুখস্থ রাখবা। আমি কোনটা মুখস্থ রাখতাম? আমি মুখস্থ রাখতাম এই মানটা, আমি মুখস্থ রাখতাম এই মানটা 109,678। সহজ কথা লেখা রাখছি এখানে 109,678। 678 মনে রাখা সহজ, 6, 7, 8 সিরিয়ালি 6, 7, 8, তাই না? আচ্ছা এবার আসো, এটা কিসে? এই মানটা কিসে? এই মানটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্সে। এই মানটা কিসে? সেন্টিমিটার ইনভার্সে। তো সেন্টিমিটার ইনভার্স মানে কি? সেন্টিমিটার যে ইনভার্স কথাটা বারবার বলতেছি, ইনভার্স মানে কি? সেন্টিমিটারটা নিচে, তাহলে এই লাইনটার আগের লাইনটা আমি লিখতেছি 109,678 এত সেন্টিমিটার। এইটাই তো মিনিং, ইনভার্সের মিনিং তো এইটাই। এইবার এই সেন্টিমিটারটাকে যদি আমি মিটারে নিতে চাই, 1 সেন্টিমিটার সমান কত? tan ইনভার্স 2 মিটার, মানে 100/1 1 সেন্টিমিটার সমান tan ইনভার্স 2 মিটার। বসাই দিছি, এই যে tan ইনভার্স 2 মিটার বসাই দিছি। এই tan ইনভার্স 2 উপরে চলে যাক, হয়ে গেল 10⁻², হয়ে গেল আমার মিটার ইনভার্সের মান। মনে করো অপশন এটা নাই, অপশন কীরকম থাকে? অপশন থাকে 10⁻7 দিয়া। কেমনে? ইজি, 109,678 এইখানে একটা দশমিক দিয়ে দিলে কয় ঘর হয় দেখো তো? 1, 2, 3, 4, 5। তার মানে 1.09678 × 10⁻5, সাথে একটা 2 ছিল, × 10⁻2 হয়ে গেল 10⁻7। বুঝছো কিনা? এটা হচ্ছে মিটার ইনভার্সে হইল। এখন যদি ন্যানোমিটার ইনভার্সে চায়, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই যে 10⁻7 যেটা, এটা থেকেও আনতে পারো। আবার চাইলে সরাসরি কি তুমি সেন্টিমিটার ইনভার্স দিয়ে আনতে পারো। জাস্ট নিচে হচ্ছে গুণ করে দিলেই 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার চলে আসবে। বুঝছো কিনা? এখান থেকে চলে আসবে, ইজি। তাহলে তুমি প্রথমে মুখস্থ রাখবা সেন্টিমিটার, সেন্টিমিটার ইনভার্স থেকে তুমি মিটার ইনভার্সেও যেতে পারবা, সেখান থেকে তুমি চাইলে ন্যানোমিটার ইনভার্সেও যেতে পারবা। একটা থেকে তুমি ট্রায়াঙ্গেলের মতো যে কোনোটা যেতে পারবা। বুঝছো বিষয়টা? সবাই জানো বিষয়টা, বুঝছো কিনা? তাহলে এখন ক্লিয়ার। 109,678 তো দশমিক দিলে 10⁵, এই যে 10⁵। হাইড্রোজেন বর্ণালী কী ধরনের বর্ণালী? শোষণ বর্ণালী নাকি বিকিরণ বর্ণালী? এটা অনেকে বুঝে না, ঠিক আছে? এই জিনিসটা বোঝার জন্য, আচ্ছা একজন বলছে ক্লাসটা খুবই ইন্টারেস্টিং লাগতেছে। সব ক্লাস এরকম, বিশ্বাস করো
প্রত্যেকটা অনুশীলনী সলভ ক্লাস এরকম, তুমি কেমিস্ট্রি করো, ফিজিক্স করো, বায়োলজি করো, ইউটিউবে ক্লাস দেওয়া আছে, সব ক্লাস এরকম বেসিক থেকে, মানে 1.5 ঘন্টা যে ক্লাস করবা একদম মানে উসুল। এই জিনিসটা দেখো, হাইড্রোজেন বর্ণালী বিষয়টা আসলে কি? তো নর্মালি হাইড্রোজেন আমরা জানি কি একটা কক্ষপথ থাকে, বাট বর্ণালীর ক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো কক্ষপথ কল্পনা করি নিই। তো এই ক্ষেত্রে ইলেকট্রন উপরের যে কোনো কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসলে সে কী করে, শক্তি হচ্ছে বিকিরণ করে। তুমি নর্মাল চিন্তা করো, যে বড়লোক মানুষ, সে হচ্ছে উপরে তালায় আছে, সে যদি গরিব হইতে চায় তার সম্পদগুলো সে সব কি বিকিরণ করে দিবে, তাই না, মানুষকে দিয়ে দিবে। আর কেউ একজন গরিব, সে হচ্ছে উপরে যেতে চাইলে সম্পদ শোষণ করবে, মানে কালেক্ট করবে। বিষয়টা খুবই ইজি। তাহলে আমরা বুঝতে পারতেছি ইলেকট্রন যখন উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসে তখন সে শক্তির বিকিরণ করে, কিন্তু সে যদি নিচের থেকে উপরে যেতে চায় তখন সে শক্তির শোষণ করে। যেটা কমন কনসেপ্ট। তো হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয় আমরা চিন্তা করে দেখি। যখন হাইড্রোজেনের ক্ষেত্রে 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রনটা আসে, লাইমেন সিরিজ, 2 নাম্বার কক্ষপথে আসলে বামার সিরিজ, 3 নাম্বারে আসলে পাস্টেন সিরিজ, 4 নাম্বার আসলে ব্র্যাকেট, 4-5 নাম্বার আসলে ফুন্ড, পরেরটা হামফ্রিস, সবাই জানি। তো আমি কথাটা কি বলতেছি, উপর থেকে নিচে আসে, রাইট, ঠিক কিনা? 3 থেকে 1-এ অথবা 2 থেকে 1-এ অথবা 3 থেকে 2-এ উপর থেকে নিচে আসছে কিনা? উপর থেকে যখন নিচে আসে বিকিরণ বর্ণালী, উপর থেকে নিচে আসলে তার নাম হয় বিকিরণ বর্ণালী, উপর থেকে নিচে আসলে তার নাম হয় বিকিরণ বর্ণালী। কই গেল? এই যে বিকিরণ বর্ণালী। হাইড্রোজেন বর্ণালী এক ধরনের বিকিরণ বর্ণালী, লাইমেন বামার, পাস্টেন ব্র্যাকেট ফুন্ড, হামফ্রিস অ্যাসারেক্ট। ওকে, প্রশ্ন করছে 34 নাম্বার, যে সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যে বর্ণালী পাওয়া যায়? তো চলো এই প্রশ্নটা কিভাবে সহজে আনসার করা যায় একটু আমরা দেখি। কি এসে পড়লো, কিভাবে সহজে আনসার করা যায় আমরা একটু দেখি। সোডিয়ামের আমরা জানি শিখা পরীক্ষায় সোনালী হলুদ, তাই না, গোল্ডেন ইয়েলো। সোডিয়ামের শিখা পরীক্ষায় গোল্ডেন ইয়েলো বা সোনালী হলুদ সবাই জানি, যারা জানি না এখন মুখস্থ করে ফেলি। দেখো তো হলুদ রঙের রেঞ্জটা কি? ভাইয়া এটা কি পুরোটা মুখস্থ করতে হবে? আমি বলবো শুধু প্রথম অংশগুলো একবার দেখে রাখো, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আছে। বেনি আ সহ কলা, এটা তো মুখস্থ। রং দুনো যে 7টা রং, বেনি আ সহ কলা। এবার দেখো 380, 420 মনে রাখলেও সমস্যা নেই, বা 425, 450, পরে 500, 575, 590, 647, এই 7টা মান 1-2বার রিডিং পড়বা, আশা করি মনে থাকবে। হলুদের রেঞ্জটা দেখছো 575 থেকে 590, হলুদের রেঞ্জটা দেখছো কিনা? 575 থেকে 590। আমাকে প্রশ্ন করছি কি, এবার প্রশ্ন রিডিং পড়ো, এইবার প্রশ্ন রিডিং পড়ো। সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যে বর্ণালী পাওয়া যায়? সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ, মানে গাঢ় হলুদ, রাইট? তাহলে 590, যেহেতু 575 থেকে 590, 590। দেখো বুঝছো কিনা? ইজি না কনসেপ্টটা? 35 নম্বরে আসো। নিচের কোন সমীকরণটি সঠিক নয়? দেখো এইটা কি, এটা হচ্ছে তোমার মিউ বার। মিউ বার সমান হচ্ছে 1/λ। এখানে ল্যামডাটা দেয় নাই, 1 দিয়ে আর কি তোমার ল্যামডাটা বুঝাইছে, সম্ভবত তাদের কাছে চিহ্নটা ভুল আসছে, বাট মিউ বার সমান হচ্ছে 1/λ, এটা কিন্তু সঠিক। আচ্ছা, আবার তো কম্পাঙ্ক যেটা মিউ সমান c/λ, এটাও সঠিক। ই সমান h নিউ, একটু আগে দেখাইছি, সঠিক। তাইলে আমরা এখান থেকে কি বলতে পারি? ই সমান hc/λ, তার মানে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। এইখানে দিছে সমানুপাতিক, তাহলে এটা ভুল। এরকম সূত্র থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, সূত্র থেকে প্রশ্ন আসতে পারে। ফিজিক্সে আমরা দেখছি, ফিজিক্সে যে 2007-8 সালের দিকে প্রশ্ন আসতো, 4টা সূত্র উঠায় দিত, বলতো কোনটা সঠিক নয়। তাহলে সূত্রগুলো একটু মেমোরাইজ করতে হবে, কঠিনগুলো না, সহজগুলোই। আচ্ছা, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয় কোন বিকারক? খুবই ফেমাস একটা প্রশ্ন। নেসলার বিকারকের A to Z তোমাকে জানতে হবে। আমি এখানে লিখে রাখছি, প্যারা নাই। দেখো নেসলার বিকারক বা নেসলার দ্রবণটা আসলে কি, যে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড K2HgI4। অনেকে শুধু এইটুকু পড়ে, এইটুকু পড়লে হবে না। এর ক্ষারীয় দ্রবণ, যদি অপশনে দেওয়া দেয় অম্লীয়, ভুল। কি বললাম? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, বাংলাটা বুঝো, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এর ক্ষারীয় দ্রবণ। ক্ষারীয় দ্রবণ মানে কি? হয় সোডিয়াম হাইড্রোক্সাইড আর না হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। অপশনে আমরা দেখছি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেয়, ঠিক আছে। এই যে এটা দিয়ে তুমি কি করবা?
অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করবা। কি শনাক্তকরণ করবা? অ্যামোনিয়াম আয়ন। এইবার আসো প্রশ্নে আসো, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে কোন বিকারক? নেসলার দ্রবণ, পটাশিয়াম মার্কুরিক আয়োডাইড। 37 নম্বর প্রশ্নটা দেখো, অর্ধক্ষেপণের জন্য শর্ত কোনটি? এটা হচ্ছে দ্রাব্যতার প্রশ্ন। অর্ধক্ষেপণের ক্ষেত্রে শর্ত কোনটি? দ্রাব্যতার একটা খুবই সুন্দর প্রশ্ন। তো আমরা এখানটা চিত্র রাখছি, তোমার কাছে দেখা যাচ্ছে আশা করি। এটা মনে করো একটা পাত্র, ঠিক আছে, এটা পাত্র। তো তুমি বাসায় মনে করো মেহমান আসছে, তুমি শরবত বানাচ্ছ, রোজার দিনে বা যে কোনো সময় শরবত বানাচ্ছ। এখন এই শরবতের ঘটনা তিনটা হইতে পারে শরবতে মিষ্টি কম হয়েছে, হইতে পারে শরবতে মিষ্টি একদম পারফেক্ট, মানে মেহমানরা শরবত খেয়ে তোমার ফেমাস, মানে তোমার ফ্যান হয়ে গেছে, তুমি ফেমাস হয়ে গেছো। হইতে পারে তুমি এমন শরবত বানাইছো যে মিষ্টি বেশি হয়ে গেছে, মুখেই নেওয়া যাচ্ছে না। তিনটা ঘটনা ঘটা সম্ভব, এর বাইরে কোনো ঘটনা সম্ভব না। তাহলে এই যে প্রথমে বললাম মিষ্টি কম, মানে কি তুমি চিনি কম দিছো, পানির তুলনায় চিনি কম দিছো, এটাকে আমরা বলতেছি অসম্পৃক্ত। যখন উপাদানটা কম থাকবে, যখন উপাদান হচ্ছে কেআইপি, যখন উপাদানটা কম থাকবে, যে 2 নাম্বারটা কেআইপি মানে হচ্ছে উপাদান, ঠিক আছে, উপাদান যখন কম থাকবে দ্রাব্যতা গুণফলের তুলনায়, মানে যতটুকু হইলে মিষ্টি হবে তার থেকে কম, তখন হচ্ছে অসম্পৃক্ত। উপাদান যদি বেশি থাকে, উপাদানের মান বেশি, আয়নের পরিমাণ বেশি, কেআইপি আইতে হচ্ছে আয়ন, যদি বেশি থাকে তাহলে কি মিষ্টি বেশি হয়েছে, মানে কি অতিপৃক্ত। মিষ্টি বেশি মানে কি অতিপৃক্ত। আর যদি সমান হয়, যে খুব একদম পারফেক্ট মিষ্টি, সবাই তোমার ফ্যান, তাহলে কি সম্পৃক্ত দ্রবণ। কথাটা বুঝতে পারছো? এইবার আসো দেখো কি বলছে, অর্ধক্ষেপণ মানে কি নিচে চিনিটা জমা পড়বে, পুরাটা দ্রবীভূত হইতে পারতেছে না, বেশি মিষ্টি, তার মানে কি কেআই বেশি, চিনির পরিমাণ বেশি। চিনির পরিমাণ যদি কম হয় অসম্পৃক্ত, সমান হইলে সম্পৃক্ত হইতো। বুঝছো? নিচের কোনটি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য? যে আমি একটু বললাম না, বেনিয়াসহ কলা। আচ্ছা, কেন 578 হলো না? আচ্ছা, এখানে আসি, যে একজন প্রশ্ন করছো হলুদেরটা 578 কেন হলো না? গাঢ় হলুদ, সোনালী হলুদ, ঠিক আছে। এবার আসো, এই রেঞ্জ থেকে একটা প্রশ্ন আসছে, নিচের কোনটি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য? তাহলে বুঝছো এই বেনিয়াসহ কলার গুরুত্ব কতটুকু? এই বেনিয়াসহ কলার এই লালের তরঙ্গ দৈর্ঘ্য কত? 647 থেকে 780। এটা মুখস্থ রাখতে হবে। আমি বলি কোনটা কোনটা লাগবে। বেগুনি মুখস্থ, সবুজ মুখস্থ, হলুদ, লাল, এই 4টা মুখস্থ রাখতেই হবে। বেগুনি, সবুজ, হলুদ, লাল, তো 4টা পড়লে 7টা তো এমনি পারবা, ঠিক আছে। এটা পরীক্ষায় প্রশ্নে আসছে যে কোনটা লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য? 647 থেকে 700। নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ? তো ডি ব্রগলি সমীকরণ নিয়ে আমি একটু কথাবার্তা বলি এখানে। দেখো, আচ্ছা এটা না, এই যে এটা দেখো, ল্যামডা ইকুয়ালস টু h/mv, ডি ব্রগলি, ঠিক আছে। ডি ব্রগলি, ডি দিয়া মনে রাখবা, ডি মানে হচ্ছে ডাই মানে 2, ঠিক আছে, বাই ডাই এগুলো কিন্তু 2 বোঝায়। তো ডি ব্রগলি কি করছে, ইলেকট্রনের দ্বৈত ধর্মের একটা সূত্র দিছে। দ্বৈত ধর্ম মানে কি, তার একই সাথে কণা ধর্ম আছে, একই সাথে তোমার হচ্ছে কি তরঙ্গ ধর্ম আছে। তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা বোঝায় সে তরঙ্গ হিসেবে কাজ করতেছে, আবার ভর আছে, ভর দিয়া বোঝায় সে বস্তু বা কণার মতো কাজ করতেছে। যে একই সাথে 2টা ধর্ম, এর নাম হচ্ছে দ্বৈত ধর্ম, ঠিক আছে, দ্বৈত ধর্ম। তো এই যে ল্যামডা ইকুয়ালস টু h/mv বা mc, সি দিয়েও আলোর বেগ বোঝায় আর ভি দিয়া হচ্ছে নর্মাল বেগ বোঝায়, দুইটাই হচ্ছে সূত্র, ঠিক আছে। দুইটা যেটা থাকে সেটা দেখাবা। তো এখানে অপশনে ভুল আছে, এখানে mc হবে অথবা mv হবে, এটা হচ্ছে কারেক্ট। এই দুইটা কিন্তু আসলে সেম অপশন, এখানে একটু টাইপিংয়ে ভুল আছে। জাল পাসপোর্ট শনাক্তকরণে আমরা একটু আগে পড়লাম, ইউভি রশ্মি অলরেডি প্রশ্ন রিপিট হওয়া শুরু করছে। তুমি দেখবা সব প্রশ্ন ইউনিক না, রিপিট প্রশ্ন পাবা, যেগুলা তোমার না পড়লেও হচ্ছে। দেখো, ব্রেনের চিকিৎসায় কার্যকর থেরাপি কোনটি? অলরেডি বলছি এমআরআই এর এম দিয়া মস্তিষ্ক, কার্যকর কথাটা বললে আনসার হবে কি এমআরআই থেরাপি। কথাটা বুঝতে পারছো কিনা? অলরেডি রিপিট হওয়া শুরু করছে। ম্যাথ প্রশ্ন কিন্তু তোমরা আলাদা সলভ ক্লাস পাবা, ম্যাথের জন্য আলাদা। 45 এবং 46, ফসফরাস 3115, সিলিকন 1430-এর পরমাণু দুইটা পরস্পর কি? আমরা দেখলাম এদের প্রোটন সংখ্যাও সমান না, ভর সংখ্যাও সমান না। তাহলে মাইনাস করে দেখি, 31 থেকে 15 মাইনাস করলে হয় 16, আবার 30 থেকে 14 মাইনাস করলেও হয় 16। তার মানে এদের নিউট্রন সংখ্যা সমান, তাহলে এরা হচ্ছে পরস্পর আইসোটোন। ইজি। হাইড্রোজেন বর্ণালীর কোন অঞ্চলে ব্র্যাকেট সিরিজের
উদ্ভব হয়, ব্র্যাকেট সিরিজের উদ্ভব হয় কোন অঞ্চলে? এটা খুবই মজার একটা প্রশ্ন এবং এটা লাগবে। কীভাবে মনে রাখবো আমি টেকনিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? টেকনিক দিয়ে দিচ্ছি, খুবই মজার একটা টেকনিক। আমরা জানি ইলেকট্রন যখন 1 নাম্বার কক্ষপথে আসে উপর থেকে, তার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। 2 নাম্বারে আসলে বামার, 3-এ আসলে প্যাস্টেন, 4-এ আসলে ব্র্যাকেট, 5-এ আসলে ফোন্ট, 6-এ আসলে হামফ্রিস। 1 নাম্বার যেটা লাইম্যান সিরিজ, এটা হচ্ছে অতিবেগুনি অঞ্চল মানে ইউভি। 2 নাম্বার যেটা বামার, এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চল, মানে আমরা যেগুলো দেখতে পাই বেনিয়া সহ কলা, এগুলো সবগুলো হচ্ছে কি বামার সিরিজে। বাকি যতগুলো আছে অবলোহিত সবগুলা, বাকি সবগুলো হচ্ছে আয়ার রশ্মি অঞ্চলে তৈরি হয়। মনে রাখবো কেমনি? অনেক সময় প্যাচ লাগে, বিশেষ করে এই অতিবেগুনি আর আয়ারের মধ্যে প্যাচ লাগে। মনে রাখবা আই লাভ ইউ, ঠিক আছে? এই আই লাভ ইউ শব্দটা জানে না এমন কেউ নাই, ছোটো ছোটো বাচ্চা থেকে বড় বুইরা বেটা পর্যন্ত সবাই জানে আই লাভ ইউ। তো আই লাভ ইউ মানে কি? অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছে, ভাই আই লাভ ইউ কোত্থেকে আসলো? আই মানে হচ্ছে 1 নাম্বার কক্ষপথে আসলে লাভ দেওয়া হচ্ছে লাইম্যান সিরিজ, ইউ দেওয়া হচ্ছে ইউভি রশ্মি। আমি আবারও বলি, আই লাভ ইউ মানে হচ্ছে আই মানে কি 1, রোমান সংখ্যা আই মানে 1। তাহলে 1 নাম্বার কক্ষপথে আসলে লাভ দেওয়া হচ্ছে লাইম্যান সিরিজ, ইউ দেওয়া হচ্ছে ইউভি রশ্মি। বলো এটা জীবনে ভুল হবে? যারা ক্লাসে আসো সবাইকে আই লাভ ইউ, ঠিক আছে? ওকে, তো এইটা আর জীবনে ভুল হবে কিনা বলো? এখন দৃশ্যমান যেটা, এটা যে ভিজিবল বেনিয়া সহ কলা 2 নাম্বার আসলে এটা মোটামুটি সবাই জানো। তাহলে বাকি যে কয়টা, এটা সবাই অবলোহিত, হইল কি না? ঠিক আছে, যারা ক্লাসে আসো শুধুমাত্র ছেলেদেরকে আই লাভ ইউ, ঠিক আছে? মেয়েদেরকে না। ওকে, আমি বিবাহিত, ঠিক আছে? আই লাভ ইউ, এটা মিনিংটা বুঝছো কিনা আর জীবনে ভুল হবে কিনা জানো। ওকে, পরেরটার মধ্যে আসো আমাদের, এটা বুঝছো যে হাইড্রোজেন বর্ণালীর ব্র্যাকেট কোনটার মধ্যে? তাহলে ইউভি বাদ গেল, দৃশ্যমান বাদ গেল, বাকি সবগুলো হচ্ছে অবলোহিত। ওকে, নেক্সট 48-49, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে সর্বোচ্চ কথাটা মিনিং রাখে। সেম এমসিকিউ হাজারি স্যারের বইয়ের মধ্যে আছে, সর্বোচ্চ কথাটা নাই, তখন কিন্তু আনসার অন্যটা। এই লাইনটা আমি হচ্ছে বই থেকে দেখাই দিচ্ছি, খেয়াল করো। এখানে 2টা পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ। প্রথমত, এই পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমরা জানি ক্রোমাটোগ্রাফির 2টা মাধ্যম থাকে, একটা স্থির মাধ্যম, একটা সচল মাধ্যম। তো এই ক্ষেত্রে নিষ্ক্রিয় মাধ্যম যেটা বা স্থির মাধ্যম, এটা হচ্ছে হোয়াটম্যান ফিল্টার পেপার, আর যেটা হচ্ছে চলনশীল মাধ্যম, এটা হচ্ছে জৈব দ্রাবক, ঠিক আছে? এই হোয়াটম্যান ফিল্টার কাগজের মধ্যে সেলুলোজ থাকে, এটা হচ্ছে পড়া। তো এই আরেক জিনিসটা কি, এই যে উপাদানটা আছে, উপাদান যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, আমি যেটা বললাম, আর এটা হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, মানে ওই উপাদানটা যে দ্রাবকের মধ্যে দ্রবীভূত আছে ওইটা। তো উপাদানের স্পিড কখনো দ্রাবকের থেকে বেশি হইতে পারে না। বেশি এরকম, ছেলের স্পিড কখনো বাপের থেকে বেশি হইতে পারে না, বাপ সবসময় ছেলের থেকে আগে থাকবে। বিষয় হচ্ছে এরকম, হাইয়েস্ট হইলে 2 জনের স্পিড সমান হইতে পারে। এই উপাদানের যে স্পিড, এটা দ্রাবকের স্পিডের সমান হইতে পারে। সেই ক্ষেত্রে তোমার কি, সেই ক্ষেত্রে তোমার মানটা হচ্ছে 1 হইতে পারে। বুঝতে পারছো কিনা? 1 হইতে পারে, কিন্তু কখনো 1-এর বেশি হবে না। 1-এর বেশি হওয়ার জন্য কি, 1-এর বেশি হওয়ার জন্য কি উপরেরটা বেশি হইতে হবে? 1-এর বেশি হওয়া সম্ভব না। এই প্রশ্নটা দেখো, আরএফ এর কোন মানটা যুক্তিযুক্ত? কোন মানটি যুক্তিযুক্ত? দেখো এখানে 4টা অপশন আছে, অপশনগুলো আমি চোখে দেখতেছি না, তোমরা দেখতেছো কিনা? 0.15, 1.0, 1.5, 2.0। এটার আনসার কিন্তু 0.15, 1 কিন্তু না। যখন বলবে আরএফ এর কোন মানটা সর্বোচ্চ, তখন আনসার হবে 1। আমার কথাই বুঝছো কিনা? যদি বলে কোন মানটা যুক্তিযুক্ত, আমি এমসিকিউ কথা বলছিলাম তোমাদের যে কোন মানটা যুক্তিযুক্ত, আনসার হবে 1-এর কম। এর নর্মালি মান কত হয়? 1-এর থেকে কম হয়। দেখো ক্লিয়ার কিনা? এই যে খ নাম্বারটা, দ্রাবকের চেয়ে উপাদানের স্পটগুলো ধীরে চলে, মানে বাপের চেয়ে পুত ধীরে চলে, তাই এটার স্পিড কি 1-এর থেকে কম হবে। তাহলে কোনটা যুক্তিযুক্ত? 1-এর কম যেটা। কিন্তু তোমাকে বললো সর্বোচ্চ মান কত হইতে পারে? সর্বোচ্চ হইলে ছেলে বাপের সমান যেতে পারে, তখন মান হবে 1। তাহলে যুক্তিযুক্ত সর্বোচ্চ পার্থক্য বুঝছো কিনা সবাই জানো? যারা যারা ক্লাসে আসো সবাই বলো ক্লিয়ার কিনা? মোটামুটি 50 জনের বেশি ক্লাসে আসো, সবাই বলো এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি কিনা। এই এমসিকিউ আর এই এমসিকিউর পার্থক্য ক্লিয়ার কিনা? সর্বোচ্চ বললে 1, অপশনে কিন্তু 1-এর থেকে কম ছিল, এগুলো কিন্তু আনসার হয় নাই।
এই দুইটা এমসিকিউ পার্থক্য বুঝছো কিনা, মোটামুটি এগুলোই। আর এফ হচ্ছে দুইটা দূরত্ব অনুপাত, তাই এর কোনো একক নাই, এটা বুঝোই। যৌগ আর দ্রাবকের অনুপাত, যৌগ আর দ্রাবকের অনুপাত। ওকে, সবাই জানো, ক্লিয়ার কিনা কমেন্ট করো ফার্স্ট। আচ্ছা, এবার আসো, এখানে আমি একটা সামারি দিছি যে পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে স্থির মাধ্যম হচ্ছে হোয়াটম্যান ফিল্টার পেপার, এটার মধ্যে সেলুলোজ আছে। সচল মাধ্যম কি? সচল হচ্ছে তোমার হচ্ছে স্থির হচ্ছে এটা, এখানে সচল হচ্ছে পানি এবং জৈব দ্রাবক থাকতে পারে। স্থির হচ্ছে এটা আর সচল হচ্ছে এটা, এই তীর চিহ্নটা এইদিকে আসবে, বুঝতে পারছো? ক্লিয়ার এটা? সাবেক আয়না পড়াইছিলাম ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে সালফার, বেনজোইক অ্যাসিড, কর্পূর, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, নিশাদল, তাই না? ওই প্রশ্নটা আমাদের এখানে আসছে, এই নিশাদলের প্রশ্নটাই কিন্তু এখন আসছে যে নিচের কোনটি ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বিশোধন করা যায়? আনসার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে নিশাদল কথাটা লিখে দিলাম যাতে তোমাদের মনে থাকে। 50 নম্বর প্রশ্নটা দেখো, স্বর্ণপাত পরীক্ষায় পর্দায় প্রলেপন থাকে কোনটির? স্বর্ণপাত পরীক্ষায় পর্দায় প্রলেপন থাকে কোনটির? এই জায়গাটা অনেকে প্যাচ খায়, কই প্যাচ খায় আমি সেটা বলে দিচ্ছি। সহজ প্রশ্ন, প্রশ্ন কঠিন না, বাট এক্সাম হল তো মাথায় প্যাচ খাওয়া যায়। আমি বলি কোন জায়গায় প্যাচ খায়। দেখো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় আমরা কি ব্যবহার করি? আলফা কণা ব্যবহার করতেছি, তাই না? আলফা কণার ভর কত? আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম থেকে যদি আমরা দুইটা ইলেকট্রন বের করে ফেলি, শুধুমাত্র হিলিয়ামের নিউক্লিয়াসটা পড়ে থাকে, তাই এটা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, এর ভর হচ্ছে 4, প্রোটন সংখ্যা হচ্ছে 2, সমস্যা নেই। এখানে যে আমরা স্বর্ণপাতটা ব্যবহার করি, এর পুরুত্ব কত? এই পুরুত্ব হচ্ছে, আমি এই মানটা আপডেটেড মানটা লিখে দিচ্ছি, 0.00004 সেন্টিমিটার, মানে 1 2 3 4, 4টা শূন্য পরে 4, এত সেন্টিমিটার। ঠিক আছে, এখানে আমরা একটা ব্লক ব্যবহার করি, নাম হচ্ছে লেড ব্লক। তাহলে আমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ার, যে এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় 3টা ধাতু ব্যবহার করা হচ্ছে, লেড ধাতু লেড ব্লক হিসেবে, স্বর্ণকে ব্যবহার করা হচ্ছে স্বর্ণপাত হিসেবে, জিঙ্ক ব্যবহার করা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা হিসেবে। অনেক সময় অপশনে দেখবা লেড সালফাইড দিয়ে দিছে, লেড সালফাইড মানেই তোমাকে প্যাচে ফেলানোর জন্য দিছে। লেড ব্লক, লেড সালফাইড কিন্তু না। লেড ব্লক কেন? যাতে তেজস্ক্রিয়তা তার পাশে ছড়ায় না যায়, এই জন্য লেডের একটা ব্লক দিস। ঠিক আছে, বিল্ডিং দিস, চারপাশে বাউন্ডারি দিস। তাহলে লেড ব্লক যদি ভুলে যাও, লেডের বি দিয়া ব্লক মান রাখবা। গোল্ড স্বর্ণপাত, এর পুরুত্ব বলে দিছি, স্বর্ণপাতের পুরুত্ব বলে দিছি। জিঙ্ক সালফাইডের পর্দা হচ্ছে কেন? এই অনুপাত সৃষ্টির জন্য। ঠিক আছে, ওকে, এখানে হচ্ছে এগুলা গেল, বুঝছো আশা করি। এই মানটা হচ্ছে ফিজিক্সের মান। ঠিক আছে, কি রে মাসি? আচ্ছা, এই মানটা হচ্ছে ফিজিক্সের মান। আমি এটা ব্রেকডাউন করে দেখাইছি যে ফিজিক্সের মানের সাথে কেমিস্ট্রি মান যে সেম। ঠিক আছে, এই জিনিসটা ফিজিক্সের সাথে কেমিস্ট্রি মিলে দেখা দিছি, তোমাদের ফিজিক্স ক্লাসে এটা দেখা দেবো, সমস্যা নেই। তো দেখো বুঝছো কিনা, স্বর্ণপাত পরীক্ষায় জিঙ্ক সালফাইডের পর্দা। ওকে, চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তরের সংখ্যা কত? একটা কোয়েশ্চেন। DXY অরবিটালে লোপ সংখ্যা কত? আরেকটা কোয়েশ্চেন। আরেকটা প্রশ্ন আসে, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এই জিনিসগুলো আমি একটু দেখাই দিই। প্রথম প্রশ্ন দেখো, চতুর্থ শক্তি স্তরে উপস্তরের সংখ্যা কতটি? বিষয়টা আসলে কি? বিষয়টা প্রশ্নটা কোত্থেকে আসছে আমি একটু দেখাই। এক হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, এরকম। 1 এর সাথে সর্বোচ্চ কি 1s সম্ভব, 2 এর সাথে কি 2s আর 2p সম্ভব, 3 এর সাথে 3s 3p আর হচ্ছে 3d সম্ভব, 4 এর সাথে 4s 4p 4d 4f, তাই না? তো আমরা জানি এই SPDF এগুলো আসলে কি? SPDF অনেকে এগুলোকে অরবিটাল বলো, বাট স্পেসিফিকভাবে বললে এগুলো হচ্ছে উপশক্তি স্তর। এরপর অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া তাহলে অরবিটাল কোনগুলা? হ্যাঁ, S এর ক্ষেত্রে যেটা অরবিটাল সেটাই উপশক্তি স্তর, বাট P এর ক্ষেত্রে PX PY PZ এগুলা হচ্ছে অরবিটাল। D এর ক্ষেত্রে DXY DYZ DZX এগুলো হচ্ছে অরবিটাল। আর আমরা জানি প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন ধরে, একটা অরবিটালে 2টা ইলেকট্রন। তাহলে S একটা অরবিটাল, তাহলে কি 2টা ইলেকট্রন। PX PY PZ 3টা অরবিটাল,
তাহলে কি 6টা ইলেকট্রন, ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এস এরকম 5টা অরবিটাল, তাহলে মোট কি 10টা ইলেকট্রন। বুঝছো কিনা? তাহলে প্রশ্ন কিন্তু খুব সহজে আনসার করা যায়। তুমি জানো এস এ 2টা ধরে, পিতে 6টা ধরে, ডিতে 10টা ধরে, এফ এ 14টা ধরে। জাস্ট এই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করে দাও, তাইলেই তোমার কি অরবিটাল সংখ্যা চলে আসবে। তাহলে এস উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? একটা, 2 দিয়ে ভাগ করে দাও। পি এর ক্ষেত্রে অরবিটাল কয়টা? 2 দিয়ে ভাগ করে দাও, 3টা। ডি এর ক্ষেত্রে অরবিটাল কয়টা? 2 দিয়ে ভাগ করে দাও, 5টা। এফ এর ক্ষেত্রে 7টা। কারণ তুমি জানো মোট ইলেকট্রন কয়টা ধরে, 2 দিয়ে ভাগ করে দিলে অরবিটাল সংখ্যা চলে আসলো। ইজি না? এবার আমার প্রশ্ন করছে এই 4 নম্বর শক্তি স্তরে মোট উপশক্তি স্তর কয়টা? তাহলে এসপিডিএফ 4টা। 4 নম্বর শক্তি স্তরে, চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা 4টা। দেখো ইজি কিনা? ডি এক্স ওয়াই অরবিটালে লোপ সংখ্যা কত? ঠিক আছে, ডি এক্স ওয়াই অরবিটালে লোপ সংখ্যা কত? তো আমরা এখন এই অরবিটালের শেপটা একটু দেখব। শেপ দেখলেই ক্লিয়ার। এটা হচ্ছে এস অরবিটাল, এটা হচ্ছে তোমার কি বলে গোলাকার, বৃত্তাকার কিন্তু না, গোলাকার 3D। ঠিক আছে, 3D যেটা। পি এর ক্ষেত্রে যদি বলি এটা হচ্ছে পি, ডাম্বেল আকার। ঠিক আছে, ডাম্বেল আকার। তারপরে ডি এর ক্ষেত্রে যদি বলি এটা হচ্ছে ডাবল ডাম্বেল আকার। ডি হচ্ছে ডাবল ডাম্বেল আকার। এইবার আসো লোভ কেমনে বের করব। প্রশ্ন হচ্ছে লোভ বের করব কেমনে। দেখো পি এর মধ্যে কয়টা গোল্লা? একটা গোল্লা। সরি, এস এর মধ্যে কয়টা গোল্লা? এস এর মধ্যে কয়টা গোল্লা? একটা গোল্লা। তো লোভ হচ্ছে একটা। পি এর মধ্যে গোল্লা কয়টা? 2টা। এ পাশে একটা গোল্লা, এ পাশে একটা গোল্লা। তাহলে পি এর মধ্যে লোভ হচ্ছে 2টা। ডি এর মধ্যে কয়টা গোল্লা? একটা গোল্লা, 2টা গোল্লা, 3টা গোল্লা, 4টা গোল্লা। তো ডি এর ক্ষেত্রে আমাদের লোভ হচ্ছে 4টা। অনেকে সূত্র এরকম পড়ে যে আমাদের 2 টু দি পাওয়ার 0 মানে 2 টু দি সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার এল। তো এস এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0। তো 2 টু দি পাওয়ার এল মানে কি? 2 টু দি পাওয়ার 1 সমান 2টা, একটা। 2 টু দি পাওয়ার 0 মান হচ্ছে একটা। আবার পি এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 1 মান হচ্ছে 2টা। ডি এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4টা। অনেকে এরকম সূত্র পড়ে, বাট সূত্র লাগতেছে না। কেন লাগতেছে না? তুমি চিত্র দেখে মনে রাখতে পারতেছো। সূত্র কি বুঝছো? 2 টু দি পাওয়ার এল, এল এর মান এস এর ক্ষেত্রে 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2। ওই যে 0 1 2 3 যে পড়াইলাম ওইটা। এই সূত্র কিন্তু তোমার লাগতেছে না, তাই না? তুমি চিত্র দেখে আনসার করতে পারতেছো। 0 1 2 লাগতেছে না, মানে কি 1 2 4 1 2 4 শেষ। তাহলে তোমার প্রশ্ন করছে কি? দেখো তো প্রশ্ন করছে চতুর্থ উপশক্তি স্তরে ডি এক্স ওয়াই অরবিটালে লোভ কয়টা? 4টা। ডি বললে 4টা, শেষ। দেখো বুঝছো কিনা? চলে আসো 57 নম্বরে। এন এর মান 2, এল এর মান 1 এবং এম এর মান -1 হলে অরবিটালের প্রতীক কোনটি? আমি শিওর এই প্রশ্ন আসলে ম্যাক্সিমাম যেটা আনসার করে এই যে পি এক্স, পি ওয়াই, পি জেড, ওরা এইভাবে আনসার করে -1 0 +1। কিছু আছে এমনি আনসার করে, ঠিক কিনা? কিছু আছে এমনি আনসার করে, আবার কিছু আছে এমনি আনসার করে 0 -1 +1। আছে কিনা? মানে তোমরা কনফিউজড যে পি এক্স এর জন্য এম এর মান কত ধরবা? আসো কিনা এরকম কনফিউজ আসো কিনা? তো এই জন্য আমরা বইয়ের রেফারেন্সে একটা মান পড়ব। সবাই খেয়াল করো, এটা হচ্ছে আমাদের হাজারি স্যারের বই। হাজারি স্যারের বইয়ে স্পষ্টভাবে বলে দেওয়া আছে, 3টি পি অরবিটালের জন্য পি এক্স এর ক্ষেত্রে মান 0, পি ওয়াই এর ক্ষেত্রে মান +1, পি জেড এর ক্ষেত্রে মান হচ্ছে -1। বুঝছো কিনা? বুঝছো? এম এর যে মান, এন এর মান হচ্ছে 2, এল এর মান হচ্ছে 1। তাহলে আমাদের এম এর মান কত? এম এর মান কত হবে? 0 থেকে 1, তাই না? 0 থেকে n-1 পর্যন্ত আমাদের কি এল এর মান। আর এম কত? 0 সহ +- এল যেটা, তাই না? তাহলে এই যে 0 তো দিলাম, বাট 1 এর জন্য যে +1 -1 কোনটা কাকে দিব? সিম্পলি 0 দিবা পি এক্সকে, +1 দিবা পি ওয়াইকে, -1 দিবা পি জেডকে। দেখো বিষয়টা ক্লিয়ার কিনা?
বিষয়টা ক্লিয়ার করতে পারছি? পি এরগুলো পড়লেই হয়, ডি এরগুলো পরীক্ষা আসে না। এবার আসো, প্রশ্ন করছে হচ্ছে আমাদের -1 জন্য কত, -1 জন্য কত। তো আমাদের হাজারি স্যারের বই মতে আনসার কোনটা হওয়া উচিত? হাজারি স্যারের বই মতে 0 + 1 -1, -1 হওয়ার কথা PZ, বাট আমাদের কবির স্যারে কি নিছে? PX নিছে। তো এই জন্য এই এমসিকিউটার পাশে আমি অ্যালার্ট লিখে রাখছি, যে এটা আলাদা করে মনে রাখবা। ঠিক আছে, আলাদা করে মনে রাখবা যে এটার আনসার কিন্তু PX নেওয়া। ওকে, বুঝছো? ইনফ্যাক্ট এই যে 58 নাম্বার এমসিকিউটা দেখতেছো, এটাও কিন্তু এখানে ভুল দেওয়া। $10 যেটা, এটা হাজার স্যারের বই পড়লে দেখবা আনসার কিন্তু কমলা না। কিন্তু তুমি একটু খেয়াল করো, $10 এটা কোন বর্ণের আভা ছড়ায়? এটা কি বইয়ের ভিতর থেকে স্যাররা প্রশ্ন করার সম্ভাবনা আছে বললে চলে? আমি তো বলবো সম্ভাবনা নাই বললেই চলে। বইয়ে এত জায়গা, এর মধ্যে একটা পিচ্ছি বক্স থেকে $10 খুঁজে বাই করা খুবই চাপ। তাহলে যদি এই প্রশ্নটা আসলে কোত্থেকে আসবে? অনুশীলনী থেকে আসবে। তো তুমি কমলাটাই মনে রাখবা, বুঝছো কি না? বইয়েরটা মনে রাখা দরকার না। $10 যেটা খুবই লেস ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যদি আসে সব থেকে আসবে না, অনুশীলনী থেকে আসবে। তাই কমলাটা মনে রাখো, শেষ। এবার আসো, মিশ্রণ থেকে বালি এবং কর্পূর কিভাবে তুমি পৃথক করবা? কর্পূরের কথা মনে আছে? সাবেক আয়নার মধ্যে ক দিয়া ছিল কর্পূর, ঊর্ধ্বপাতন, মনে পড়ে? তাহলে আনসার হচ্ছে ঊর্ধ্বপাতন। কোনটির কম্পাঙ্ক বেশি? একটু আগে একটা চিত্র আঁকছিলাম, ABCD গুণার সময়, তাই না? ABCD গুণে তড়িৎচুম্বকী বর্ণালীটা আঁকছিলাম। এবার চলো অপশন মিলাই। বলছে কোনটির কম্পাঙ্ক বেশি? কম্পাঙ্ক বেশি মানে কি? কম্পাঙ্ক বেশি মানে তরঙ্গ দৈর্ঘ্য কার কম, মানে কে নিচের দিকে আছে এটা খুঁজে বের করতে হবে। অপশনে আছে এক্স-রে, ইউভি, মাইক্রোওয়েভ, IR। তো চলো দাগাই। এক্স-রে এটা আছে, ইউভি, মাইক্রোওয়েভ, IR, এই 4টা অপশন আছে। তাহলে সবার নিচে কে? এক্স-রে। তাহলে এক্স-রের কি তরঙ্গ দৈর্ঘ্য কম, কম্পাঙ্ক বেশি। দেখো বিষয়টা বুঝছো কিনা? তরঙ্গ দৈর্ঘ্য কম, কম্পাঙ্ক বেশি, আনসার এক্স-রে। বুঝছো কিনা? যদি অপশনে গামা থাকতো, গামা আনসার হইতো। অপশনে যদি এক্স-রে না থাকতো, গামাও না থাকতো, আনসার হতো ইউভি। বুঝছো বিষয়টা? আচ্ছা, নেসক্লার দ্রবণের সাহায্যে কোনটি শনাক্তকরণ করা যায়? অ্যামোনিয়াম, অলরেডি 2-3 বার বলে ফেলছি। কোয়ান্টাম শক্তি বিকৃত শক্তির কম্পাঙ্কের সাথে কিভাবে সম্পর্কিত? এটা কোথেকে আসছে বুঝছো? শক্তি মানে এনার্জি E, কম্পাঙ্ক মানে কি? মিউ। তাহলে E = h/নিউ। তাহলে এর সাথে মিউ সম্পর্ক কি? সমানুপাতিক। বুঝছো কিনা? সমানুপাতিক। পরীক্ষাগারে লবণ শনাক্তকরণের ক্ষেত্রে কোন পরীক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়? এটা হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। এটা হচ্ছে মুখস্থ রাখবা। আমরা বলি না যে আয়ন শনাক্তকরণ, ওই আয়ন শনাক্তকরণে লবণের কি বিশ্লেষণ পদ্ধতি, লবণগুলোকে ভাঙা হয় বিষয়টা এরকম। নিচের কোন অরবিটাল সর্বনিম্ন শক্তি সম্পন্ন? এটাই আমরা আনসার করব। সর্বনিম্ন শক্তির জন্য আমরা N+L নিয়ম ফলো করি। ঠিক আছে, আমরা আউকবাউ নীতি, হুন নীতি যারা নাম শুনছি তারা এটা জানি যে N+L নিয়ম। কি নিয়ম? N+L নিয়ম। এই যেটা কিন্তু দেখছি আমরা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের কি পটাশিয়াম মার্গারেট আয়োডাইড, এটা ক্ষারীয় দ্রবণ, নেসলার বিকারক যাকে আমরা বলি। শক্তিরটা আমরা কিন্তু বললাম মাত্র। এবার আসো N+L নিয়ম। N+L নিয়ম জিনিসটা কি? N এর মান, কোয়ান্টাম সংখ্যা, N এর মান এবং L এর মান যোগ করে যার মান কম হবে তার শক্তি কম। আর আমরা জানি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, তারপরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তো আমি যদি তোমাকে 2টা উদাহরণ দিই, 3D আর 4S, এই দুইটার মধ্যে 3D মানে কি? 3 + 2 মানে হচ্ছে 5, আর 4S মানে কত? 4 + 0 মানে হচ্ছে 4। তার মানে 4S এর শক্তি কিন্তু কম, 3Dর শক্তি কিন্তু বেশি, তাই না? তাহলে 4S এর শক্তি যেহেতু 3D থেকে কম, তাই ইলেকট্রন আগে 4S এ প্রবেশ করে। ইলেকট্রন আগে নিম্ন শক্তি কমপ্লিট করে, তারপরে উচ্চ শক্তির অরবিটালে যায়। নিম্ন থেকে উচ্চ যায়, আগে কম শক্তি পরে বেশি শক্তি। আচ্ছা, তাহলে এইখানে 4S আর 3D আমি সহজে বের করতে পারছি। বাট কখনো যদি এরকম হয় মান সমান হয়ে গেছে, যেমন মনে করো এখানে আমাদের 4p আছে, এখানে আমাদের 3D আছে, ঠিক আছে? 4p আর 3D দুটো যদি দেখি আমরা, 3D ক্ষেত্রে 3, D এর ক্ষেত্রে 2, 5, 4p এর ক্ষেত্রে 4 + 1, 5। এই ক্ষেত্রে আমরা কি করব? যেটার কক্ষপথ বেশি তার শক্তি বেশি, কারণ সে উপরের দিকে আছে। দেখো 3D হচ্ছে তৃতীয় কক্ষপথ,
4p হচ্ছে চতুর্থ কক্ষপথ, তার মানে 3d নিচে 4p উপরে, যে উপরে তার শক্তি বেশি, সে উপরে আছে। তো ইলেকট্রন কি আগে 3dতে প্রবেশ করবে, পরে 4pতে প্রবেশ করবে। ইজি বিষয় না, বিষয়টা কিন্তু ইজি। এটাকে বলতেছি আমরা n+l নিয়ম। n+l নিয়মে কার শক্তি বেশি কার শক্তি কম আমরা বের করতে পারি। তাহলে এখানে আমরা 3d ক্ষেত্রে দেখলাম 5, 4s এর ক্ষেত্রে 4, 4p ক্ষেত্রে 5, 3s এর ক্ষেত্রে 3। সবচেয়ে কম কার, যার 3 তার সবচেয়ে কম 3s, তারপর হচ্ছে 4s, আর এই দুইটার মধ্যে কার কম, 3dর কম, কারণ সে হচ্ছে তৃতীয় কক্ষপথ। এরপর হচ্ছে 4p। এই হচ্ছে সিরিয়ালটা বুঝতে পারছো? 1.5 ঘন্টার মতো আমাদের ক্লাসের টার্গেট। ওকে, এই জিনিসটা ক্লিয়ার। দেখো কই ছিল, তো বলছে কোনটা সর্বনিম্ন শক্তি, সর্বনিম্ন শক্তি কি 3s। বুঝছো? সাধারণ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখায় কোনটি? সাধারণ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখায় ওই যে চিরকুমারী, মোলিবেডেনম বা প্লাটিনাম, এছাড়াও ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাম, অ্যাক্টিনাইট সিরিজে অ্যাক্টিনাম, ওইগুলো কিন্তু ব্যতিক্রম দেখায়। এই যে ল্যান্থানামটা মনে রাখবা, ঠিক আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিখা পরীক্ষায় কোন আয়নটি নীলাভ সবুজ বর্ণ দেখায়? এই প্রশ্নটার জন্য আমরা এখন শিখা পরীক্ষার প্রশ্নটা সলভ করবো। এই যে দেখো, এই যে ল্যান্থানাম 57 নাম্বার, মোট 21টি মৌলে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায়। 57, 89, 90, এই তিনটা সংখ্যা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে মৌলে পদার্থবিদ্যা অধ্যায় পড়ছো তারা জানো। ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাম, ঠিক আছে, ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাম, অ্যাক্টিনাইট সিরিজের অ্যাক্টিনাম এবং থোরিয়াম 90, এই তিনটা কিন্তু এফ ব্লকের মৌল না। আমরা জানি ল্যান্থানাইট সিরিজে 15টা মৌল, মনোযোগ শূন্য, গুরুত্বপূর্ণ, মনোযোগ দিও। ল্যান্থানাইট সিরিজে 15টা মৌল, অ্যাক্টিনাইট সিরিজে 15টা মৌল। ল্যান্থানাইটে 15টা মৌল, অ্যাক্টিনাইটে 15টা মৌল, তাইলে মোট কয়টা মৌল? 30টা মৌল। তাইলে এফ ব্লকে মৌল 30টা হওয়া উচিত, বাট এফ ব্লকে মৌল হচ্ছে 27টা। তাহলে কোন তিনটা মৌল বেইমানি করলো? ঠিক আছে, কোন তিনটা মৌল বাদ গেল? আনসার হচ্ছে ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাম, অ্যাক্টিনাইট সিরিজের অ্যাক্টিনাম আর থোরিয়াম 90, এই তিনটা মৌল এফ ব্লক মৌল না। এই তিনটা হচ্ছে ডি ব্লক মৌল। 57, 89 আর 90, এই তিনটাও কিন্তু ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখায়। ওকে, এইবার হচ্ছে আমরা শিখা পরীক্ষার ক্ষেত্রে কোনটা কোন কালার দেখায় ওইটা ছোট্ট একটা লিস্ট দেখবো। এখানে দেখো, এখানে আছে, আমাদের সামনে কিন্তু আরও আছে, আমি একটা লিস্ট নিয়ে আসছি, আপাতত এটা পড়ো। খালি চোখের ক্ষেত্রে প্রশ্নটা বেশি আসে, কোবাল্ট ব্লু গ্যাসের প্রশ্নটা কিন্তু কম আসে, তো আমি এটাও পড়াই দিচ্ছি, সমস্যা নেই। আগে খালি চোখ দেখো, যেটা হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের সাথে বেগুনি মনে রাখলেই হবে। কপারের সাথে নীল মনে রাখলেই হবে, ঠিক আছে, নীল মনে রাখলেই হবে। সোডিয়াম সোনালী হলুদ, গোল্ডেন ইয়েলো দিয়ে প্রশ্ন আসছিল একবার মেডিকেল ভর্তি পরীক্ষা 19 সালে। ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল। এই চারটা ঠান্ডা মুখস্থ। এইবার দেখো কোবাল্ট ব্লু গ্লাস মানে নীল গ্লাসে কোনটা কোন কালার? বেগুনি কালারকে তুমি দেখতে পাবা গোলাপি লাল, ঠিক আছে। তারপরে ইটের মতো লালকে তুমি দেখতে পাবা হালকা সবুজ, কিন্তু মাঝখানে দেখবা যে সোনালী হলুদ, এর কোনো কালার নাই। তার মানে আমরা বলতে পারি কোবাল্ট ব্লু গ্লাসে সোনালী হলুদ বর্ণটা সম্পূর্ণরূপে শোষিত হয়ে যায়। এটা পরীক্ষা আসছিল যে কোবাল্ট ব্লু গ্লাসে নিচের কোন বর্ণটি শোষিত হয়? আনসার হচ্ছে সোনালী হলুদ। কেমনে বুঝলাম? নিচে বইয়ে লেখাও আছে, তা আমি বলে দিচ্ছি। সোনালী হলুদ বর্ণটা কোবাল্ট ব্লু গ্লাস লাগায় দেখলে দেখা যায় না, তার মানে কি এই ব্লু গ্লাস তাকে শোষণ করে ফেলছে। বেসিকটা ক্লিয়ার কিনা? ওকে, এরপরে দেখো আমাদের প্রশ্ন হচ্ছে শিক্ষা পরীক্ষা, এটা বুঝছি। নীলাভ বললে কি? নীল বললে হচ্ছে কপার। ত্বকের ক্ষত নিরাময়ে কোন রশ্মি? লেজার পদ্ধতিতে। তো এটা আমরা বই থেকে নিয়ে আসছি। দেখো, লেজারের ফুল ফর্মটা জানতে হবে, এটাও মেডিকেলে আসছিল। লেজারের ফুল ফর্ম এটা জানতে হবে। এই যে লাইট এমপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, লেজার, ঠিক আছে। এই লেজার এটা আমাদের কিসের ক্ষেত্রে? আয়ার রশ্মির ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে নেয়ার আয়ারের যে ব্যবহার দেখতে পাচ্ছ লেজার পদ্ধতিতে, হচ্ছে আয়ার রশ্মির ব্যবহার, ঠিক আছে। এবং বলছিলাম আয়ার রশ্মি 3 ধরনের, নেয়ার আয়ার, মিডল আয়ার, ফার আয়ার। নেয়ার আর ফার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। ওকে, তো এটা পরীক্ষা আসছে যে লেজার রশ্মি কি? আয়ার রশ্মির ক্ষেত্রে। এই প্রশ্নটা খেয়াল করো, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত কি? এটা মুখস্থ, H2Sb2O7 সোডিয়ামের সাথে লাগাই দিবে, এটা মুখস্থ, ঠিক আছে। এইবার এটা মুখস্থ রাখবে। জিরকোনিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি? এই জিরকোনিয়াম
তোমরা যারা হচ্ছে মুখস্থ নাই তারা কিন্তু এখানে মুখস্থ রাখতে হবে। আমরা নর্মালি 1 থেকে 30 পর্যন্ত পড়ি, আমরা নর্মালি হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত পড়ি, বাট যেহেতু অনুশীলনীতে এমসিকিউ আছে, এই যে জিরকোনিয়াম 40, এই যে জিরকোনিয়াম দেখা যাচ্ছে কি না, আমি চোখে দেখতে পাচ্ছি না, চোখের পাওয়ার দিয়ে দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ কি না, 40 নাম্বারটা, হ্যাঁ 40 নাম্বারটা হচ্ছে জিরকোনিয়াম। তো আমরা কিন্তু নর্মালি ইট্রিয়াম 39 এটা জানি, জিরকোনিয়াম জানি না। তো যেহেতু অনুশীলনীতে এমসিকিউ আছে জেনে রাখতে হবে। ইলেকট্রন বিন্যাস তো পারবা, 40 যদি তুমি পারো ইলেকট্রন বিন্যাস কিন্তু এমনিই পারবা, ঠিক আছে। কারণ আমরা জানি যে আমাদের যেই নিষ্ক্রিয় গ্যাস আছে, নিষ্ক্রিয় গ্যাসের পরবর্তী ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু অনেক সোজা। কীরকম এটা অনেকে হয়তো বা জানো না, আমি দেখাই দিচ্ছি এখানে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রাইট। হিলিয়ামের হচ্ছে 2, নিয়নে হচ্ছে 10, আর্গনে হচ্ছে 18, ক্রিপ্টন হচ্ছে 36। তাহলে ক্রিপ্টন হচ্ছে 36 পর্যন্ত, এই যে ক্রিপ্টন হচ্ছে 36 পর্যন্ত। তাহলে বাকি আর কয়টা লাগে? 4টা লাগে। 36-এর সাথে 4 যোগ করলে 40 হয়ে যায়। এখন দেখো তো 4 আছে কোনটার মধ্যে? 2 আর 2 4 হয়ে গেল, 4d2 5s2। ওই যে যেরকম আমরা কপার আর ক্রোমিয়ামেরটা করছিলাম, মনে আছে কিনা? আর্গন 18, 3d1 4s1 3d5, কার এটা? ক্রোমিয়ামের, বুঝছো? এরকম 2 2, ক্লিয়ার? তাহলে যদি তুমি একবার 40টা মুখস্থ থাকে তুমি কি এমনি পারবা। ওকে, নিচের কোনটি শক্তির মান সর্বোচ্চ? এটা আমরা এখন এমনি পারবো। 3d মানে কি? 3 + 2 5, 5s মানে কি? 5 + 1 5 + 0 5, 4p মানে কি? 4 + 1 5, 4d মানে কি? 4 + 2 6। তাহলে 6 এর মান হচ্ছে একটাই, এটাই সর্বোচ্চ মান। 1 অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার? এটা আমি এখানে দেখাবো। 1 অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার? দেখো, এই যে সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য এই যে বইয়ের লাইনগুলো একবার দেখে রাখতে হবে। দেখো, সোডিয়াম আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্রবণটা ব্যবহার করি। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেতটা কি? Ca2H2Sb2O7। এর সাথে যখন সোডিয়ামটা বিক্রিয়া করে তখন সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট তৈরি হয়। দুইটা সংকেতই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। সোডিয়ামের শনাক্তকরণ কোনটা ব্যবহার করা হয়? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, মুখস্থ। এবং এটা যখন বিক্রিয়া করে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট হয়, এটা কিন্তু পানিতে অদ্রবণীয়। আমরা জানি সোডিয়ামের প্রায় সব লবণ পানিতে দ্রবণীয়, কিন্তু এই যে পাইরো অ্যান্টিমোনেট এটা পানিতে অদ্রবণীয়, এটা ব্যতিক্রম। সোডিয়ামের প্রায় সব, যেমন সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় লবণ, কিন্তু সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট পানিতে অদ্রবণীয়। ওকে, এখান থেকে জিরকোনিয়ামটাও মার্ক করা আছে, আমি দেখাই দিচ্ছি তোমাদের। n+l নিয়মে এটাও সলভ করে দিচ্ছি। এবার আসো, 1 অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার বা কত মিটার কেমনে বের করবো? এই অ্যাংস্ট্রম এককটা মূলত আমরা ডিএনএর ক্ষেত্রে পড়ছি, তাই না? ডিএনএর ক্ষেত্রে অ্যাংস্ট্রমটা ব্যবহার করা হয়। তো অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻10 মিটার। আবার আমরা জানি 1 মিটার সমান কি? 10⁻2 সেন্টিমিটার। তাহলে 10⁻8 সেন্টিমিটার। আনসার হয়ে গেল। বুঝতে পারছো কিনা? যদি ন্যানোমিটারে আনতে বলে সেটাও পারবো। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার, তাহলে 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। তাহলে হয়ে গেল 10⁻9 বা 0.1 ন্যানোমিটার। তাহলে সেন্টিমিটারে বলুক বা ন্যানোমিটারে বলুক আনসার বের করতে পারবো ইনশাল্লাহ। সবাই একটু জানাই, সেন্টিমিটারে বলুক বা ন্যানোমিটারে বলুক আনসার বের করতে পারবো ইনশাল্লাহ। ওকে, প্লাঙ্কের ধ্রুবক কত? মানটা মুখস্থ, 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এখানে দুইটা বিষয় ফোকাস করতে বলতেছি আমি, 10⁻34 আর জুল সেকেন্ডের মধ্যে। এককটা মুখস্থ। যদি এককটা আসে আর্ক সেকেন্ডে, আমরা জানি 1 জুল সমান 10⁻7 আর্ক। তাহলে এখানে যদি 10⁻7 গুণ দেও হয়ে যাবে 10⁻27। তাহলে এককটা খেয়াল রাখবা, আর্ক সেকেন্ডে আছে নাকি জুল সেকেন্ডে আছে। জুল সেকেন্ডে থাকলে 34, আর আর্গে বললে 10⁻7 দিয়ে গুণ দিয়ে দিবা, তো 10⁻27 আর্ক। বুঝছো? প্রশ্ন দুইভাবে আসতে পারে, জুল সেকেন্ড দিয়ে আসতে পারে অথবা আর্ক সেকেন্ড দিয়ে আসতে পারে। নর্মালি জুল সেকেন্ড দিয়ে আসে, এই যে আর্ক সেকেন্ড কিন্তু অপশনে আছে, কেন এটা দাগাইলাম না? আর্ক সেকেন্ডে হবে 27, আর্ক সেকেন্ডে হবে 27। বুঝছো কাহিনী? এই যে দেখো 27, বাট এখানে আর্ক সেকেন্ড দেয় নেই। বুঝছো? এই জিনিসটা বুঝতে পারছি? এই জিনিসটা বুঝতে পারছি কিনা সবাই দেখো। ওকে, হাইড্রোজেন পরমাণু
ব্যাস কত, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2020-এ আসছিল। হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত? তো আমাদের বইয়ে নর্মালি লেখা আছে হাইড্রোজেন পরমাণুর ব্যাস হচ্ছে tan ইনভার্স 10 কত মিটার, tan ইনভার্স 10 হচ্ছে মিটার। যদি সেন্টিমিটারে বলে তাহলে এই মিটারটাকে আমি 10⁻² দিয়ে গুণ দিয়ে দিব, tan ইনভার্স 8 সেন্টিমিটার। এটা অপশনে ছিল, অপশন এটা ছিল tan ইনভার্স 8 সেন্টিমিটার। বুঝতে পারছো? ওকে, আর এই যে আর্গের পড়াগুলা, প্লাঙ্কের ধ্রুবকের পড়াগুলো এখানে দেখাই দিচ্ছি, ঠিক আছে। E = 8 নিউ, এখানে এই যে H এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর একক কি মান কত এটা পরীক্ষা আসে। এর মান CGS-এও বের করতে পারবা, SI-তেও বের করতে পারবা, ঠিক আছে। SI-তে মান কত 6.626 × tan ইনভার্স 34, আর CGS-এ বললে 1 জুল সমান 10⁻7 গুণ দিয়ে দিলে চলে আসবে। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? এটা দেখো, ক্যালসিয়াম শিখা পরীক্ষায় কোন বর্ণ দেখায়, একটাকে পড়াইলাম, ক্যালসিয়াম কিটের মতো লাল, এটা অপশনে হালকা লাল দেখাইছে আর কি। তৃতীয় শক্তি স্তরে MVR এর মান কত? আমরা জানি MVR = NH/2π, এখানে 3 বসায় দিলে হয়ে গেল 3H/2π, ইজি। রেখা বর্ণালীতে কোনো মৌলের তরঙ্গ দৈর্ঘ্য 590 ন্যানোমিটার হলে মৌলটি কোনটি? মনে আছে কিনা? 590 ন্যানোমিটার মানে হচ্ছে হলুদ বা সোনালী হলুদ, আর হলুদ কোনটা? হলুদ হচ্ছে সোডিয়াম দেখায়। এই হচ্ছে প্রশ্ন, দেখো বুঝছো কিনা? পড়াইছি এটা 590, 575 থেকে 590 হচ্ছে হলুদ, হলুদ কালা দেখায় কোনটা? সোডিয়াম। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? এবার আসো নেসলাভ দ্রবণ কি, দেখো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, এই দুইটা অপশনের মধ্যে পার্থক্য কি? আবার যদি এটাও বলি পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, সব তো সেম। একটা অপশনে দ্রবণ নাকি কিছু বলে নাই, কাটা। একটার মধ্যে শুধু দ্রবণ বলছে, এটাও কাটা। বলতে হবে ক্ষারীয় দ্রবণ, সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলতে হবে। ক্ষারীয় না বললে কিন্তু ভুল হবে, ক্ষারীয় না বললে কিন্তু ভুল হবে, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনের সম্ভাব্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? পটাশিয়াম, তো চলো আমরা আর্গন পর্যন্ত জানি হচ্ছে 18, আর্গন পর্যন্ত আমরা জানি কি 18, তাহলে আমাদের পটাশিয়ামের জন্য কি 4s1, তাহলে 4s1 এর জন্য n এর মান হচ্ছে 4, l এর মান 0, m এর মান 0, আর s এর মান হচ্ছে প্লাস, যেহেতু একটা ইলেকট্রন তাহলে শুধু +½ এইজ। বুঝছো? ইজি না? 99 নাম্বার প্রশ্নটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ। কোন সূত্রের সাহায্যে একটি উপস্তরের মোট ইলেকট্রন সংখ্যা গণনা করা যায়? একটি উপস্তরের মোট ইলেকট্রন সংখ্যা গণনা করা যায়, এই জিনিসটা আমি এখানে লিখে দেখাচ্ছি, খেয়াল করো কি কি প্রশ্ন আসতে পারে। প্রশ্ন নাম্বার 1 শক্তি স্তরের ক্ষেত্রে আসতে পারে। প্রশ্ন নাম্বার 2 উপশক্তি স্তরের ক্ষেত্রে আসতে পারে, ঠিক আছে। তো আমরা জানি শক্তি স্তরকে প্রকাশ করা হয় n দ্বারা, উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় l দ্বারা। শক্তি স্তরের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা অথবা অরবিটাল সংখ্যা। মানে প্রশ্ন এরকম আসতে পারে তৃতীয় কক্ষপথে বা চতুর্থ কক্ষপথে অরবিটাল সংখ্যা কয়টি। ওকে, আবার উপশক্তি স্তর থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, যে S উপশক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, অথবা P উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত, এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো মানে প্রশ্ন টাইপের সেম, মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা অথবা অরবিটাল সংখ্যা। তো আমি এটা শর্টকাট শিখাই দিই, তুমি যদি ইলেকট্রন ধারণ ক্ষমতাটা মুখস্থ রাখতে পারো, এটা 2 দিয়ে ভাগ করলেই কি অরবিটাল সংখ্যা চলে আসবে, কারণ আমরা জানি একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে। যেমন উপশক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n², তাহলে এটা হবে n², 2 দিয়ে ভাগ করলে চলে আসবে। মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 2l+1, এই 2 দিয়ে ভাগ করলে অরবিটাল চলে আসবে 2l+1, কারণ কি একটা অরবিটালে 2টা ইলেকট্রন ধরে, একটা অরবিটালে 2টা ইলেকট্রন ধরে। ইজি না বিষয়টা? বিষয়টা ইজি তো নাকি? এই জিনিসটা আমাদের এখানে আসছে, দেখো কোন সূত্রের সাহায্যে উপস্তরে ইলেকট্রন সংখ্যা গণনা করা যায়। উপস্তর বলছে মানে কি l, তাহলে আগে তো n আমি কেটে দিব, l দিয়ে আনসার হবে 2 × 2l+1, ইজি। একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে n = 3 l = 2 এর জন্য
কয়টি অরবিটাল সম্ভব? সহজ কথা, L = 2 মানে কি? L = 0 1 2 3, তাই না? S P D F, তো 2 মানে কি? ডিতে মোট ইলেকট্রন ধরে 10টা, তাহলে বলো অরবিটাল কয়টা? 5টা। বলো, এটা কি কোনো রকেট সায়েন্স? ডিতে মোট ইলেকট্রন ধরে 10টা, তাহলে আমাদের মোট অরবিটাল কয়টা? 5টা। বুঝছো? পরমাণুতে একটি বোর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণাঙ্গ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? এই জিনিসটা দেখো, এটা আমি বই থেকে নিয়ে আসছি। দেখো সেম প্রশ্নটা খেয়াল করো সবাই। বোর মডেল পরমাণুতে একটি বোর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর বা স্থির কক্ষপথে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? দেখো, আমরা জানি mvr = কি? nh/2π, এই সূত্র সবাই জানি। mvr = nh/2π। এটা যে আর গুণ করি, কি বলা যায়? 2πr সমান nh/mv, জাস্ট গুণ করে দিচ্ছি, আর কিচ্ছু না। 2πr সমান কি? nh/mv। আচ্ছা, এবার দেখো এই h/md মানে কি? ল্যামডা, ডি ব্রগলির সূত্র যেটা, তাই না? h/md মানে কি? ল্যামডা। তাইলে আমরা বলতে পারি 2πr সমান n ল্যামডা, বলতে পারি কিনা? বুঝছো কিনা? যারা বুঝো না তারা এখানে খেয়াল করো। mvr = nh/2π, 2π এ পাশে গুণ করে দিই, 2πr = mv কে এই পাশে নিয়ে এসে পড়ি, n × h/mv। বুঝছো? এখন এই h/mv মানে কি? ল্যামডা। তাহলে বলা যায় 2πr সমান n ল্যামডা। তাহলে n এর মান বসায় দাও। তৃতীয় কক্ষপথ হলে 3টা পূর্ণাবর্তন, আমরা জানি এটা বৃত্তের পরিধি মানে কি? 2πr। তো তৃতীয় কক্ষপথে 3বার ঘুরবে, তাই না? চতুর্থ কক্ষপথে কি মানে তৃতীয় কক্ষপথে ঘুরলে 3টা পূর্ণতরঙ্গ সৃষ্টি করবে, চতুর্থ কক্ষপথে ঘুরলে 4টা পূর্ণতরঙ্গ সৃষ্টি করবে, পঞ্চম কক্ষপথে ঘুরলে 5টা পূর্ণতরঙ্গ সৃষ্টি করবে। মানে যে যত কক্ষপথে ঘুরবে ঠিক ততটাই পূর্ণতরঙ্গ সৃষ্টি করবে। বুঝছো কিনা? জিনিসটা বুঝছো? খুব ইজি। জিজ্ঞেস করছি কি এখানে জিজ্ঞেস করছে চতুর্থ শক্তি স্তরে, তার মানে 4 ল্যামডা, ঠিক আছে, 4টা পূর্ণতরঙ্গ সৃষ্টি করবে। 103 থেকে দেখো, সোডিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। এই অ্যামোনিয়াম ক্লোরাইড মানে হচ্ছে নিশাদল, ঊর্ধ্বপাতন। তাহলে আনসার হচ্ছে কি? ঊর্ধ্বপাতন। ইজি। 104টা গুরুত্বপূর্ণ, 104-এর মধ্যে স্টার দিবা। ক্রোমাটোগ্রাফিতে অধিশোষণের সঠিক ক্রম কোনটা? তো কেন মনে রাখবা জৈব রসায়ন পড়ো বা যাই পড়ো, এই অ্যাসিডের পাওয়ার সবচেয়ে বেশি। একটা পড়া গেল। এখন অ্যালকোহল আর অ্যালডিহাইড, এই দুইটা তোমার এভাবে মনে রাখবা যে ছোট আর বড়, ছোটদের আগে জায়গা দিছে, বড়রা পরে জায়গা নিছে। এমনি জিনিসটা মনে রাখবা, এটা কিন্তু কোনো বেসিক নাই, তোমার ট্রিক দিয়ে মনে রাখতে হবে, ঠিক আছে? অ্যাসিড সবার আগে, এটা মাথায় রাখবা। অ্যাসিড সবার আগে এটা মাথায় রাখবা, জৈব রসায়ন পড়ো বা যেটাই পড়ো, মানটা মুখস্থ রাখবা। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি E1 হলে তৃতীয় কক্ষপথের শক্তি কত? এই প্রশ্নটাও সুন্দর একটা প্রশ্ন। দেখো, আমরা ব্যাসার্ধ আর শক্তি সম্পর্কটা জাস্ট 1 মিনিটে দেখব, ঠিক আছে? আমরা জানি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে -13.6, এখানে হচ্ছে ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ, -13.6 ইলেকট্রন ভোল্ট। আর হচ্ছে আমাদের প্রথম কক্ষপথে ব্যাসার্ধ হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, ঠিক আছে? এখন প্রশ্ন করে যে n-তম কক্ষপথে ব্যাসার্ধ কত বা n-তম কক্ষপথের শক্তি কত, ঠিক আছে? তো দেখো, একটা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বা যে কোনো মৌলে যে চিন্তা করি, এইটা মনে করো R1, এটা যদি হয় R2, তাহলে ব্যাসার্ধ তো বাড়তেছে, তাই না? এইটার ব্যাসার্ধ মাত্র এতটুকু, এইটার ব্যাসার্ধ অবশ্যই বড় হবে, তার মানে কক্ষপথ বাড়াইলে ব্যাসার্ধ অবশ্যই বড় হবে। তাহলে আমরা বলতে পারি n-তম কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের তুলনায় কি n² গুণ, বলতে পারি কিনা? n-তম কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের তুলনায় কি n² গুণ, রাইট? তাহলে যদি পঞ্চম কক্ষপথে বলি তাহলে কি 5² মানে 25 গুণ। জিনিসটা ক্লিয়ার? এইবার আসো, যদি আমরা শক্তির কথা বলি, শক্তির ক্ষেত্রে ঘটনাটা উল্টায় যাবে। শক্তির ক্ষেত্রে ঘটনাটা কি উল্টায় যাবে? আমরা দেখছি কি মানটা হচ্ছে -13.6। n-তম কক্ষপথের শক্তি হবে প্রথম কক্ষপথের শক্তির 1/n², উল্টা, ঠিক আছে? তাহলে যদি 3 বসাই তাহলে কি 1/3² মানে কি 1/9।
প্রথম কক্ষপথের কি 1/9 গুণ হবে, এটা মাথায় রাখবা। ব্যাসার্ধ হইলে n স্কয়ার, শক্তি হইলে 1/n স্কয়ার। ব্যাসার্ধ হইলে n স্কয়ার, শক্তি হইলে 1/n স্কয়ার। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছো? আমি এখানে একটা মান তোমাদের হচ্ছে কেটে দিছিলাম, রাইট? যে হাইড্রোজেন পরমাণুর যে ভূমি অবস্থায় বা প্রথম শক্তি স্তরে যে শক্তি, এটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট কিন্তু না, এটা অনেকে প্যাচ লাগে, আমিও দেখছো ভুলে মেগা লিখে ফেলছিলাম। তো এই জায়গাটার সাথে কিসের প্যাচ লাগে? আমরা জানি যে 1 AMU সমান হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক কিনা? তো আমরা যখন এই মানটা যখন পড়ি, ঠিক আছে, সবাই খেয়াল করে এই বিষয়টা, মানে আমরা যখন হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তিটা পড়ি, সেটা আসলে কত? -13.6 শুধু ইলেকট্রন ভোল্ট, মেগা কিন্তু না। বাট AMU এর মানটা যদি পড়ি সেটা কিন্তু 931, অথবা অনেক বইয়ে 933 লেখা, 931ই পড়ি আমরা, সেটা কিন্তু মেগা ইলেকট্রন ভোল্ট। তো কোনটা মেগা আর কোনটা শুধু ইলেকট্রন ভোল্ট, এটা একটু খেয়াল রাখবা, পরীক্ষায় প্যাচ লাগে। ইসাক স্যারে কিন্তু MCQ আছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, হাইড্রোজেন বর্ণালী কোন সিরিজটি দৃশ্যমান? দৃশ্যমান মানে কি? বামার, মনে আছে কিনা? লাইমেন মানে হচ্ছে কি? অতি বেগুনি, UV, রাইট? পড়াইছিলাম এগুলো। কোনটির ক্ষেত্রে বোরের মতবাদ প্রযোজ্য নয়? আচ্ছা, এই জিনিসটা থেকে একটু দেখো, বোরের মতবাদ প্রযোজ্য নয় কার ক্ষেত্রে? দেখো, বোরের মতবাদ তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট। এটা বোরের একটা সীমাবদ্ধতা, সে 1 ইলেকট্রনের বেশিটা ব্যাখ্যা করতে পারে না। তো 1 ইলেকট্রন কারা? হাইড্রোজেনের 1 ইলেকট্রন, হিলিয়াম প্লাস, হিলিয়ামের 2টা, একটা ইলেকট্রন বের করে নাও, 1 ইলেকট্রন হয়ে গেল। লিথিয়াম 2 প্লাস, 2টা বের করে নাও, হয়ে গেল একটা। এরপর দেখো, যদি আমি কখনো হাইড্রোজেন প্লাস বলি, সেটা কিন্তু 0 হয়ে যাবে। তো হাইড্রোজেন প্লাসের ক্ষেত্রে সম্ভব না, হিলিয়ামের ক্ষেত্রে সম্ভব না, বুঝতে পারছো কিনা? হিলিয়াম প্লাস হলে সম্ভব। এবার আসো, আমাদের হচ্ছে হাইড্রোজেন প্লাসের ক্ষেত্রে সম্ভব নয়, হাইড্রোজেনে সম্ভব, হিলিয়াম প্লাস সম্ভব, লিথিয়াম 2 প্লাস সম্ভব। বুঝছো কিনা বিষয়টা? ইজি না? 3D অরবিটালের জন্য m এর মান কত? জাস্ট সিম্পলি d এর মানটা বের করো। l এর জন্য d এর মান হচ্ছে 2, তাহলে m এর জন্য কত হবে? 0। বুঝো কিন্তু 0, আমাদের হচ্ছে l এর মান যদি 2 হয় তাহলে m এর মান কি? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। এইটাই দেখো আমাদের এখানে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। ইজি। সিম্পলি কীভাবে মানটা বের হয় আমি আরেকবার যদি দেখাই দিই, তাহলে n এর মান যত হবে l এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, তাই না? এটা তো জানা আছে যে n এর মান যত হবে l এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে মান হবে কত? 0 1 2 l এর মান, রাইট? এখন তুমি এই প্রত্যেকটার জন্য মান ধরবা। 0 এর জন্য 0, 1 এর জন্য m এর মান হবে 0 সহ প্লাস মাইনাস l, 0 সহ প্লাস মাইনাস l। তাহলে দেখো 0 এর জন্য 0, 1 এর জন্য 0 প্লাস মাইনাস 1, 2 এর জন্য 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তাই তুমি দেখা মাত্র আনসার করতে পারো। বুঝছো কয়ভাবে আনসার করা যায়? ছক করে আনসার করা যায়, দেখা মাত্র আনসার করা যায়, জাস্ট বুঝে আনসার করলে হইল। NMR বর্ণালীমিতির প্রয়োগ নিচের কোনটিতে ঘটে? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এটা কোথায়? MRI-তে পড়াইছি কিনা? ক্লাসের শুরুতেই পড়াইছি। এখানে আসো, 3p এর জন্য n এবং l এর মান কত? n এর মান 3 আর p এর জন্য l এর মান হচ্ছে 1। মুখস্থ, এমনি জানো। বর্ণালীমিতিক বিশ্লেষণ কোনটি? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এটা হচ্ছে বর্ণালীমিতিক। আর এইগুলা যেগুলো, এটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। বুঝতে পারছো? বর্ণালীমিতিক মানে কি? ওই যে ওই চার্টের সাথে সম্পর্কিত। আচ্ছা, বুঝছো তো? এটা 125 তো বুঝছো। জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি, দেখো সব প্রশ্ন রিপিট প্রশ্ন। নিচের কোনটি নেসলার দ্রাবক, নেসলার বিকারক? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, K2HgI4, সাথে হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারীয়। যেহেতু এখানে ক্ষারীয় কোনো কথা বলে নাই, তার আনসার হচ্ছে এইটা। বুঝছো কিনা? কেন তখন পড়াইছি। শিক্ষা পরীক্ষায় বেগুনি কোনটা? পড়াইছি পটাশিয়াম। এখানে দেখো আয়ন শনাক্তকরণ থেকে একটা প্রশ্ন আসছে যে আমাদের এ যে আয়নটা, এর সাথে যখন আমি ক্যাফো FeCN6 মানে পটাশিয়াম ফেরোসায়ানেট দিলাম, তখন একটা লালচে অধক্ষেপ পড়ে। ঠিক আছে, তো এটা একটু মুখস্থ টাইপের রাখবা আয়ন শনাক্তকরণ থেকে,
যে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলে যদি লালচে পদক্ষেপ পড়ে সেটা হচ্ছে আমাদের কপার 2+। এটা মুখস্থ রাখবা, হ্যাঁ, টিএম মানে টানা মুখস্থ। কোনো পরমাণু ইলেকট্রনের জন্য নিচের কোন কোয়ান্টাম সংখ্যার মানটা সঠিক, তার মানে 3টা ভুল একটা সঠিক। বুঝো এখানে এল এর মান যদি 1 হয়, এম এর মান কি হবে 0 সহ +-L পর্যন্ত, তাই না? এখানে -2 কোত্থেকে আসলো, একের থেকে বেশি কেমনে হইলো, এটা ভুল, তাই না? এন এর মান যদি 1 হয়, এল এর মান কত হবে 0 থেকে n-1 পর্যন্ত, এক কম হবে, সমান হইলো কেমনে, সমান তো হওয়া সম্ভব না, ভুল। সেম এল এর মান 1 হইলে এম এর মান বেশি হইলো কেমনে, এটাও ভুল, জাস্ট এটা সঠিক। 2 0 1 এক কম, ঠিক আছে, আবার 0, ঠিক আছে, বুঝছো কিনা? উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা একটু আগে পড়াইছি, 2 × 12 + 1 পড়াইছি কিনা বলো? 143 দেখো, পরমাণুর দ্বিতীয় কক্ষপথের জন্য ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত? অ্যাম্বিয়ার = nh/2π, n এর জায়গায় 2 বসায় দাও, শেষ, তাই না? আমরা যদি অ্যাম্বিয়ারের জায়গায় nh/2π এর জায়গায় যদি বসায় দিই তাহলে হয়ে যায় কিনা? এইবার দেখো আমাদের হচ্ছে এই অপশনটা খেয়াল করো, অ্যাম্বিয়ার = h/π, এইটা আর এটার মধ্যে পার্থক্যটা খেয়াল করো, বলো। দেখছো ঝামেলাটা কোন জায়গায়? তো এরকম বইয়ে তোমার হচ্ছে কিছু জায়গায় কনফিউশন থাকতে পারে। আমরা সিম্পলি জিজ্ঞেস করছে পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান সমীকরণ কোনটি, তো বইয়ে কিছু জায়গায় কনফিউশন থাকতে পারে, এই জন্য কিন্তু অনুসরণী ক্লাস করতে হবে, বুঝতে পারছো না? তো এটার পিছনে বেসিকটা কি দেখো, তুমি জাস্ট 2 কাটে দিলে কিন্তু h/π থাকে, ঝামেলাটা বুঝছো কিনা? তো যেহেতু সমীকরণ চাইছে তাই তুমি হচ্ছে ডাইরেক্ট সমীকরণটাই দিবা, কাটাকাটি করবা না, এটা তো কাটাকাটি করার পরে, তাই এটা দিবা না, এই জন্য ক্লাস করা লাগে। নিজে নিজে পড়লে কিন্তু অপশনের দিকে তুমি তাকায়ও দেখতাম, কিন্তু পরীক্ষা হলে কিন্তু তুমি কনফিউশনে পড়ে যাইতা যে এটা দাগাবো না এটা দাগাবো, কনফিউশনে পড়তা কিনা। ওকে, নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল নয়? আমরা জানি এস ব্লকে মৌল আছে মোট 14টা, এর মধ্যে গ্রুপ নাম্বার 1-এ হাইড্রোজেন, গ্রুপ নাম্বার 18-র মধ্যে হিলিয়াম, তাই না? ঠিক কিনা? তো গ্রুপ নাম্বার 18 হিলিয়াম যেটা, এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, সে কিন্তু পি ব্লক না, সে কিন্তু এস ব্লক, রাইট? বুঝছো? আরেকটা প্রশ্ন তোমাদের প্রতি, এস ব্লকে মৌল 14টা কিন্তু ধাতু কিন্তু 12টা, এটা কিন্তু আমি ওই যে কেমিস্ট্রি বি যেটা টেলিগ্রাম গ্রুপ কেমিস্ট্রি বিতে পোল দিছিলাম, তোমাদের অনেকে ভুল করছো। এস ব্লকে ধাতু কয়টি? সবাই 14 জায়গায় রেখে দিস, ধাতু 12টা, তো হাইড্রোজেন হিলিয়াম তো ধাতু না, 2টা বাদ গেল না, বাকি 12টা হচ্ছে ধাতু, বুঝে আনসার করবা। এস ব্লকে মৌল 12টা, ধাতু 14টা, আর মৌল 14টা, ধাতু 12টা। 145 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই যে ক্লাসের শুরুতে তোমাদের যেই বিজোড় ইলেকট্রনের কথা বলছিলাম, এই পড়াটা আমরা দেখাইছিলাম, এটা এখন দেখাবো যে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক। ক্লাসের একদম শুরুতে বিজোড় ইলেকট্রনিক ক্ষেত্রে আমি বক্স আকারে দেখাইছিলাম এইটা, কি কি মৌল আছে এখানে, ক্রোমিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, আয়রন আছে, আয়রনের 2+। আমরা এইগুলোর এখন ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং আয়রন, ঠিক আছে? ওকে, খেয়াল করো সবাই, ক্রোমিয়াম হচ্ছে 24, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, আয়রন হচ্ছে 26। আগে নর্মাল ইলেকট্রন বিন্যাস করো, পরে আয়নেরটা করবা। আর্গন পর্যন্ত 18, 4s1 3d5, আর্গন পর্যন্ত 18, 4s2 3d5, আর্গন পর্যন্ত 18, 4s2 3d6। এইবার হচ্ছে এদের আয়নেরটা, আয়ন কোনটা কি করতে হবে, ক্রোমিয়ামের 3+, আয়রনের হচ্ছে 2+। তো ক্রোমিয়ামের ক্ষেত্রে 3+ মানে কি, এখান থেকে ইলেকট্রন বের হয়ে যাবে, তো আমাদের হচ্ছে আর্গন পর্যন্ত 18, 4s0 3d3, ঠিক আছে? ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আর্গন পর্যন্ত 18, 4s0 3d5, 4s থেকে 2টা চলে গেছে, এখানেও সেম, আর্গন পর্যন্ত 18, 4s0 3d6। তাহলে বিজোড় ইলেকট্রনের ক্ষেত্রে আমি এখন বক্স করব, 4s-এ কোনো ইলেকট্রন নাই, 4s ফাঁকা, 3d-তে আছে 3টা, 1 2 3। আমরা জানি হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রনগুলো বিজোড়ভাবে প্রবেশ করে, তুমি এমন লিখতে পারবা না, তুমি কিন্তু এমন লিখতে পারবা না, অনেকেই হচ্ছে ভুলে এই কাজটা করে ফেলে, এটা করা যাবে না। ইলেকট্রনগুলো সিঙ্গেল থাকবে, তারা সিঙ্গেল থাকতে চায়,
ঠিক আছে, এখানেও 4s 0, 4s ফাঁকা, 3D-তে আছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এখানেও 4s ফাঁকা, 3D-তে আছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5 6। এইবার যদি আমরা তুলনা করি যে কার মধ্যে বিজোড় ইলেকট্রন বেশি, দেখো বুঝো কিনা। এইখানে বিজোড় ইলেকট্রন 5টা, তাহলে ম্যাঙ্গানিজ 2+-এ বিজোড় ইলেকট্রন 5টা, এইখানে বিজোড় ইলেকট্রন 1টা 2টা 3টা 4টা, তাহলে আয়রন ফেরাসে বিজোড় ইলেকট্রন 4টা, এইখানে বিজোড় ইলেকট্রন 3টা, তাহলে ক্রোমিয়াম 3+-এ বিজোড় ইলেকট্রন মাত্র 3টা। তাহলে আমাদের সিরিয়াল হচ্ছে প্রথমে ম্যাঙ্গানিজ, পরে আয়রন, পরে হচ্ছে ক্রোমিয়াম। পরীক্ষার হলে যেহেতু এত সময় থাকে না বের করার জন্য, পরীক্ষা হলে কিন্তু বের করার জন্য এত সময় থাকবে না, তোমার মুখস্থ রাখবা এই এমসিকিউটা, ম্যাঙ্গানিজ আয়রন হচ্ছে এবং ক্রোমিয়াম, বুঝছো? ম্যাঙ্গানিজ আয়রন ক্রোমিয়াম মুখস্থ রাখবা ভালো হবে। জাল টাকার জন্য ইউভি বা অতিবেগুনি রশ্মি। আউটবাউন্ড নীতি মেনে চলে কোনটা? তো চলো কি কি মান আছে দেখি। 5s 4p আর হচ্ছে 4f। আচ্ছা, যেটা আনসার আমরা এটাই দেখি, সমস্যা নেই, পারবা তো, আমি জাস্ট আনসারটাই দেখাই দিচ্ছি। দেখো 5p কত, 5 + 1 মানে 6, 4d মানে কত, 4 + 2 মানে 6, 5s কত, 5 + 0 মানে 5। তাহলে কেন 5p বেশি শক্তি? কারণ সে উচ্চ শক্তি স্তরে আছে, বুঝতে পারছো? শক্তির বেশি থেকে কমের দিকে সাজাইছে, পারবা ইনশাল্লাহ। পরমাণুর তৃতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত? তৃতীয় শক্তি স্তর মানে কি? n, তাহলে আনসার হচ্ছে n², মানে কি 9টি। ইলেকট্রন বললে হয়তো 2n², সূত্র পড়াইছি, পারবা। কোনটি শুষ্ক কারক? এটা আসলে এই অধ্যায়ে পড়া না, এটা ল্যাবরেটরি অধ্যায়ের পড়া। যারা আমার ল্যাবরেটরি ক্লাসটা করছো তারা এটা পড়ছো, ট্রিকটা আমি আবার লিখে দিচ্ছি। শুষ্ক কারক মনে রাখার টেকনিক হচ্ছে কপাল ফাটা মাসি। তো মাসির কপাল কেন ফাটা? ঠিক আছে, মাসির কপাল কেন ফাটা? কারণ পরিবেশ শুষ্ক, ঠিক আছে। মাসির কপাল কেন ফাটা? শীতের দিন, পরিবেশ শুষ্ক। আচ্ছা, কপাল মানে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ফাটা মানে হচ্ছে এই যে ফসফরাস পেন্টাঅক্সাইড, মাসি মানে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই যে এই তিনটা মুখস্থ রাখবা, ল্যাবরেটরি অধ্যায় কিন্তু আছে। ক্যালসিয়াম ক্লোরাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড, ম্যাগনেসিয়াম সালফেট, কপাল ফাটা মাসি। মাসির কপাল কেন ফাটা? কারণ পরিবেশ শুষ্ক। টেকনিকটা মনে থাকবে। এখানে দেখো প্রশ্ন আসছে কোনটা শুষ্ক কারক? P2O5, ঠিক আছে। ওকে, আরেকটা প্রশ্ন আসে কোনটা সবচেয়ে বেশি অম্লীয়? ঠিক আছে, তখন Cl2O7 হচ্ছে অপশনে থাকে। এই প্রশ্নটা দেখো যে পটাশিয়াম ফেরোসায়ানাইড দেওয়ার ফলে অধক্ষেপ সাদা হয়েছে। তো মাথায় রাখবা এইগুলোর মধ্যে যেটা অবস্থান্তর মৌল না সেটার অধক্ষেপ সাদা হবে। অবস্থান্তর মৌল হলে বিভিন্ন কালার হবে, যেমন কপার হইলে আমরা দেখছিলাম লালচে কালার। যে অবস্থান্তর না সেই তো সাদা। আমরা দেখছিলাম অবস্থান্তর মৌলগুলোর বৈশিষ্ট্য, এরা হচ্ছে রঙিন যৌগ গঠন করে। তাহলে বলো ক্যালসিয়াম তো আমাদের কি, ক্যালসিয়াম সাদা ঠিক আছে, বাট ক্যালসিয়াম শনাক্তকরণ করার ক্ষেত্রে আমরা এই যৌগ ব্যবহার করি না। তো ক্যালসিয়াম শনাক্তকরণ করার ক্ষেত্রে আমরা তো এই যৌগ ব্যবহার করি না। কোনটা ব্যবহার করি দেখাই দিচ্ছি। ক্যালসিয়াম শনাক্তকরণ করার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি হচ্ছে কি রে, ক্যালসিয়ামটা কই, এই যে অ্যামোনিয়াম অক্সালেট NH4+C2O4, মুখস্থ। ক্যালসিয়াম একটা সাদা ঠিক আছে, এবং কেন সাদা এটা কিন্তু বলে দিছি। এই চারটার কোনোটি অবস্থান্তর মৌল না, তাই এদের অধক্ষেপ সাদা, একদম মুখস্থ থাকবে আশা করি। অ্যালুমিনিয়ামও অবস্থান্তর না, জিঙ্কও অবস্থান্তর না, সোডিয়ামও অবস্থান্তর না, তাই এদের প্রত্যেকের অধক্ষেপ সাদা। টেকনিকটা বুঝছো কিনা? ক্যালসিয়াম শনাক্তকরণ করি আমরা অ্যামোনিয়াম অক্সালেট দিয়া, সোডিয়াম শনাক্তকরণ করি পটাশিয়াম পাইরোঅ্যান্টোমিনেট দিয়া, জিঙ্ক পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়া, আর অ্যালুমিনিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। এখন বলো অপশনে কোনটা আছে? দেখো এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড, অপশনে জিঙ্ক আছে। এরা তো অবস্থান্তর, তাই এরা কালারফুল হবে, এগুলো অপশন থেকে আগেই বাদ। বিষয়টা বুঝছো? এই দেখো শিখা পরীক্ষায় সোনালী হলুদ, সোনালী হলুদ পরীক্ষায়, তাহলে তুমি একে কি দিয়ে শনাক্তকরণ করবা? শিখা পরীক্ষায় সোনালী হলুদ কালার দেখায় সোডিয়াম, সোডিয়ামকে কি দিয়ে শনাক্তকরণ করবা? পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দিয়া। ক্লিয়ার? তাহলে আমাদের আজকের পড়া হচ্ছে এই বোর্ড প্রশ্ন 2019-এর আগে পর্যন্ত। কালকে থেকে আমরা বোর্ড প্রশ্ন 2019 থেকে শুরু করব, 154 থেকে শুরু করব। আজকে আমরা 153 পর্যন্ত শেষ করছি। আমরা এমন এমন বেসিক সব ক্লিয়ার করছি যেগুলো থেকে কালকে দেখবা বেশিরভাগ প্রশ্ন কমন। আমি তো দেখাই দিই, এই দেখো ক্রোমিয়ামের
পরমাণুতে বিজোড় ইলেকট্রন কয়টা? 6টা দেখাই দিছি আজকে ক্লাসে, তাই না? তারপরে কোনটার ফোটনের সর্বাধিক? বেনিয়া সহ কলা পড়লে হয়ে যায়। নেসলার দ্রবণ পড়ছি আজকে। তারপর দেখো আমি দেখাই দিচ্ছি, শিখা পরীক্ষা মতো লাল ক্যালসিয়াম পড়ছি আজকে, পঞ্চম শক্তি স্তর অরবিটাল পড়ছি আজকে, কোয়ান্টাম সংখ্যা পড়ছি, লাইমেন বা আমার পার্সেন্ট পড়ছি, অ্যামোনিয়া মানুষ শনাক্তকরণ পড়ছি, 540 ন্যানোমিটার হলে কোন কালার পড়ছি। দেখো বেশিরভাগ জিনিস পড়া জিনিস, বেশিরভাগ জিনিসই কি পড়া জিনিস। তাহলে আমরা কালকে হচ্ছে ইনশাল্লাহ 153 থেকে শুরু করব, ঠিক আছে? ওকে, তো আজকে ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্ত। ক্লাস কেমন লাগছে জানাবা, যদি ক্লাস ভালো লাগে ক্লাসটা শেয়ার করে দিবা বন্ধুদের সাথে, বন্ধুদেরকে আমাদের কোর্সের কথা বলবা। হ্যাঁ, আমাদের যে কোর্সটা, ঠিক আছে, বন্ধুদেরকে আমাদের হচ্ছে এই কোর্সের কথা বলতে পারো, অনুশীলনী এমসিকিউ যে বস কোর্স। যদি ক্লাস থেকে উপকৃত হয়ে থাকো, ঠিক আছে, যদি বেসিক ক্লিয়ার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের কিরে কতগুলা স্লাইড পড়াইছি দেখছো, 50-এর উপরে, আমি স্ক্রল করেই আনতে পারতেছি না। এই যে, ঠিক আছে, ক্লাস থেকে উপকৃত হইলে এই কোর্সের ব্যাপারে বন্ধুদেরকে জানাবা। এই তো আমাদের আসছে ক্লাস। আসসালামু আলাইকুম, এক্সাম দিয়ে ফেলবা। ওকে।